কিউরিও ফাইটার ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কৌস্তভ। আজকের এই ঘটনাটি আপনারা কোথা থেকে শুনছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ঘটনাটা মারাত্মক হতে চলেছে। এমন ঘটনা হয়তো এর আগে আপনারা কখনো শোনেননি। ব্যাঙ্গালোর এয়ারপোর্টে কয়েকটি মেয়ে চাকরির উদ্দেশ্যে যায় এবং তাদের সাথে ঘটতে শুরু করে মারাত্মক কিছু ভৌতিক ঘটনা। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি, এরকম সত্যি ভৌতিক ঘটনা অথবা কোনো ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন শুরু করা যাক কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো সোমা, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। দাদা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি বারাসাতের দিকে থাকো, তাই না? হ্যাঁ, আমি বারাসাতে থাকি। আচ্ছা, তুমি আমাকে বলছিলে তুমি কিছু সময় আগে এয়ারপোর্টে চাকরি করতে, হ্যাঁ, এবং আই থিঙ্ক রাজ্যেরও বাইরে ছিল, যদি খুব ভুল না করি। হ্যাঁ, ভিন রাজ্যের একটা এয়ারপোর্ট, এবং সেখানে কাজ করাকালীন তোমার নিজের সাথে বিভিন্ন ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটেছে। এবং আমি পুরো ব্যাপারটা না একদম শুরু থেকে জানতে চাই সোমা, তোমার সাথে কি ঘটেছে বা না ঘটেছে। আমাকে জানাও কি ঘটেছিল তোমার সাথে। হ্যাঁ। ঘটনাটা মানে 2019-এর ডিসেম্বর মাসে, মানে আমি একটা এভিয়েশন ইনস্টিটিউট থেকে কোর্স করেছিলাম, তো এভিয়েশনের। তো কোর্সটা শেষ হয় পুজোর আগে আগে। তো এক দুবার ক্যাম্পাসিংয়ে আমি বসেছি, তো সিলেকশন হয়নি, যেটা আমি কলকাতার মধ্যেই ক্যাম্পাসিংয়ে বসেছিলাম কলকাতা এয়ারপোর্টের জন্য, তো সেখানে হয়নি। তো থার্ড টাইম যখন আমি ক্যাম্পাসিংয়ে বসি, তো ওরা জানিয়েছিল যে এটা ব্যাঙ্গালোর এয়ারপোর্টের। তো ব্যাঙ্গালোরের নাম শুনে ফার্স্টেই ভেবেছিলাম কলকাতায় হলে ভালো হতো, বাট ওরা আমাদেরকে মানে সবাইকে যাদের ক্যাম্পাসিং ছিল অপরচুনিটির কথা বলেছিল যে কলকাতা থেকে ভালো একটা, সবাই জানে ব্যাঙ্গালোরের একটা মানে এয়ারপোর্টের একটা নাম আছে। তো সেই হিসেবে আমরা এগ্রি হয়ে যাই যে ওকে ঠিক আছে। তো আমরা ক্যাম্পাসিংয়ে বসি। তো আমাদের 5 জন মেয়ের সিলেকশন হয়, তার মধ্যে একজন ছেলে ছিল। তো 5 জনের মধ্যে আমরা 4 জন মানে আগে থেকে কথাবার্তা হয়েছিল, মানে পরিচয় আছে অল্প স্বল্প। তো 4 জন যখন এগ্রি করে দেয়, মানে কোনো সমস্যা ক্রিয়েট করে না, তো আমিও বাড়িতে রাজি করাতে পারি। আর একজন ছিল একটু আলাদা, মানে আমাদের পরিচয় মানে অতটা ছিল না। তো আমাদের 1 উইকের মধ্যেই সবকিছু মানে সবকিছু সাবমিট করতে হয়, যে ওখানে আমাদের জয়নিং 1 উইকের মধ্যে হয়ে যাবে। তো এত তাড়াতাড়ি মানে আমরা সব মানে এত ব্যস্ততার মধ্যে পড়ে যাই। তো আমরা 4 জনই ঠিক করি যে আমরা ফ্লাইটে যাব, কারণ সময় নেই যে ট্রেনে ট্রাভেল করব। আরো তার আগে বুঝতেই পারছো, একটা আলাদা জায়গায় যাওয়া, একটা প্রিপারেশন, তো সবকিছুই আছে। তো আমরা 4 জন ফ্লাইট বুক করি। যেদিন আমাদের জয়নিং ছিল 14 ডিসেম্বর আই থিঙ্ক, হ্যাঁ। তো ওই 13 ডিসেম্বরে আমরা ফ্লাইটটা বুক করি মর্নিং এর। আর আমাদের কোম্পানির পলিসি অনুযায়ী আমাদের ছিল অ্যাকোমোডেশন কোম্পানি দেবে মেয়েদের ক্ষেত্রে, তো ছেলেদের ক্ষেত্রে দিচ্ছে না বলে আমাদের সাথে যে ছেলেটা সিলেকশন হয়েছিল সে যায়নি। ওকে। কারণ সে কোথায় থাকবে, সেখান থেকে আবার ওকে রেন্টে থাকা বা পিজিতে থাকা, যাই হোক ওর ক্ষেত্রে অনেকটা ব্যয় বেশি হয়ে যাবে, খরচাটা বেশি হয়ে যাবে, তো ও রাজি হয়নি। তো আমরা মেয়েরাই যখন ছিলাম, তো ঠিক আছে আমরা 4টেই মেয়ে যাই। তার মধ্যে আমাদের মেয়েদের মানে 4টে মেয়ের মধ্যে যারা আমরা একসাথে গেছিলাম, একজন ছিল মোহামেডান, বাকি আমরা 3 জনই ছিলাম হিন্দু। আর আমরা 13 ডিসেম্বর 10টা 10:30টার মধ্যে ওখানে ইন করি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। তো কোম্পানিকে কল করা হয়, তো আমাদের রিসিভ করার জন্য তো কাউকে পাঠাতে হবে। তো একটা দিদি আসে, তো সেই দিদিটা সায়নী দিদিটার নাম। কথা বলার পর জানতে পারলাম যে ওই দিদিটাও কলকাতারই মেয়ে,
বছর দুয়েক হবে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে কাজ করছে, আর আমাদের সেমি কোম্পানিতে কাজ করে। তো আমরা কথাবার্তা বলে একটু মানে যেটা ভয় পাচ্ছিলাম, মানে আলাদা একটা জায়গা, মানে আমরা 4 জনেই মেয়ে, ফার্স্ট টাইম বাড়ির বাইরে যাওয়া, তো একটা ভয় ছিল, কাজ করছিল। তা দিদিটাকে দেখে একটু সাহস আমরা পাই যে না, একটা কলকাতার তো মেয়ে আছে, দিদিটা এখানে 2 বছর পুরনো আছে, অনেক কিছুই জানে, তো কোনো সমস্যা হবে না। তো দিদিটা ফ্র্যাঙ্কলি আমাদের সাথে খুব ভালোভাবেই কথা বললো, আমাদেরকে দুপুরের দিকে নিয়ে গেল, সব ডকুমেন্টস আমরা কোম্পানিতে সাবমিট করে গেলাম, যা যা বাকি টুকটাক ফটো টটো দেওয়ার দরকার ছিল দিলাম, কারণ এয়ারপোর্টে তো এন্ট্রির জন্য পাস আমাদের দরকার, নাহলে তো আমরা এয়ারপোর্টের মধ্যে ইন করতে পারবো না, ডিউটি স্টার্ট হবে। তো ওই জন্য আমরা যা যা আমাদের ডকুমেন্টেশন ছিল করে আমরা ওই ফ্ল্যাটের দিকে ক্যাবে উঠি, ফ্ল্যাটে যাবো বলে। তো দিদিটাকে জিজ্ঞেস করলাম যে কতটা দূর, আমরা তো ফার্স্ট টাইম, বললো 10 কিলোমিটার এরকম কিছু, মানে একটা বললো যে আমাদের এয়ারপোর্ট থেকে ওই আমাদের ফ্ল্যাটটা ছিল 10 কিলোমিটারের মধ্যে। তো ঠিক আছে, আমরা গেলাম, 2 BHK ফ্ল্যাট। তো যখন আমরা মানে লিফট আছে, আবার ওটা 5 তলা বিল্ডিং, তো আমাদের 3rd ফ্লোরে রুমটা ছিল। তো আমরা লিফটে করে যখন রুমের দিকে এগোই, মানে আমরা ফ্ল্যাটে বিল্ডিংটায় দেখি পুরো ফাঁকা ফাঁকা বিল্ডিং। যখন আমরা 3rd ফ্লোরে এন্টার করি তো দেখি 3rd ফ্লোরে 3টে করে, মানে এক এক সাইডে 3টে করে ফ্ল্যাট রয়েছে ফ্লোরে। তো আমাদের সাইডটা মিডিলে, আমাদের যে ফ্ল্যাটটা দেওয়া হয়েছিল তার আগে একটা ফ্ল্যাট আছে, আমরা মিডিল, তারপরে আরেকটা ফ্ল্যাট আছে। তো কোনোটারই আমরা গেট, মানে সবই বন্ধ, মানে দেখেই মনে হলো অনেকদিন ধরে হয়তো এখানে লোকজন থাকে না, মানে একটা যদি মানে কোনো ফ্যামিলি থাকে তো বোঝা যায়। ওদের ক্লপসিক্যাল গেট পুরো দেওয়া, ধুলো ঠুলো পড়ে আছে এরকম দেখে মনে হলো। তো আমি বললাম ঠিক আছে, তো কিছু ভাবিনি, চলে গেলাম। এবার যখন আমরা ওই ফ্ল্যাটের মানে কি বলবো রুমটাতে এন্টার করব, ওই গেটের মুখটাতে ফ্ল্যাটের, মানে অবাক হই, জাস্ট আমি আর আমার আরেকটা মেয়ে ছিল ওই ইনস্টিটিউটের, তো ওর সাথে বেশি আমি ক্লোজ ছিলাম, अस्मिता নামে মেয়েটা, ও আর আমি জাস্ট অবাক হই। গেটটার মুখটাতে অনেক মানে আম পাতা টাইপের এরকম পাতা দেওয়া আছে, বেল পাতা না, আম পাতা, আরো কিছু কিছু জিনিস দেওয়া আছে, মানে শুকিয়ে গেছে জিনিসটা, দড়ি দিয়ে টাঙানো আছে। তারপরে গেটের মুখটাতে সিঁদুরের ফোঁটা আছে, স্বস্তিক চিহ্ন আঁকা আছে। এই জিনিসগুলো দেখলে আমি ভাবলাম পুজো আচরা হতে পারে, দেখে মনেই হচ্ছে পুজো আচরা হয়েছে। তো ভাবলাম ঠিক আছে। তারপরে গেটটা ওপেন করলো ওই দিদিটা, আমরা ভেতরে ঢুকি। আর রুমটাতে আমি বলি, ওই গেটটা থেকে মানে একদম সামনাসামনি দুটো মানে রুম, একটা রুমের সাথে টয়লেট অ্যাটাচ আছে, আর একটার সাথে মানে কমন যেটা লিভিং রুমে আছে, আর লেফট সাইডে আমাদের কিচেন, ব্যাস এইটুকুই। আর রুমটাতে সবকিছু ফ্রিজ, তারপরে ওয়াশিং মেশিন, আমাদের বেড, কাবার্ড সবই মানে অ্যারেঞ্জ করা আছে কোম্পানি, মানে ওটা যারা আসে যাতে কোনো অসুবিধা না হয়, ওটা যেরকম ফার্নিচার সবই রেডি করে রেখেছে, বাসনপত্রও আছে, সবকিছু রান্নার জন্য গ্যাস, ওভেন সবই রাখা রয়েছে যাতে কোনো অসুবিধা না হয়। তো রুমটাতে যাওয়ার পর মানে যখন ঢুকি, একটা রুমটাতে দেখি অনেক মানে ঠাকুর দেবতা, মানে কি বলবো, সব রকম মানে অনেক রকম ঠাকুর দেবতার ওয়ালে পিকচার লাগানো আছে, ঠিক আছে। আবার দেখে বোঝাও যাচ্ছে এটা ডাউনলোড করা, মানে কেনা না, ডাউনলোড করে প্রিন্ট বের করে মানে জেরক্স কপিও লাগানো, মানে এরকম মানে ব্যাপার স্যাপার দেখতে পেলাম। আমি বলছি এরকম এত ভক্তি, মানে কোনো কি ফ্যামিলি ছিল? আমি দিদিটাকে জিজ্ঞেস করলাম যে এত পুজো আচরা মানে ব্যাপারটা দেখে কোনো কি ফ্যামিলি এর আগে কারা ছিল? তো বলছে এর আগে ওই কোম্পানিরই কটা মানে মেয়েরা স্টাফ ছিল। বলছি তাহলে ওরা কি এত পুজো আচরা পছন্দ, মানে ভক্তি মানে এরকম ব্যাপার ছিল? তো বলছে জানি না, তো ইগনোর করে যায়। বলছি ঠিক আছে। তো তারপরে আমাদের রুম টুম দেখিয়ে কাজ টাজ ডিউটি এইসব সবকিছু বোঝাতে থাকে। এইবার আমরা ডিসাইড করি কে কোন রুমে থাকবো। তো আমাদের সাথে যে মোহামেডান মেয়েটা ছিল, ও আর ওর সাথে যার একটু বেশি মানে ক্লোজ, মানে মেয়েটার সাথে ছিল ফ্রেন্ডশিপ বেশি ছিল, তো সেই মেয়েটার সাথে একসাথে রুমে থাকবে ডিসাইড করলো। ওই পিকচার যায় মানে রুমটাতে রয়েছে, ওই রুমটাতে।
আর আমরা ডিসাইড করি ঠিক আছে আমরা পাশের রুমটা নেবো, যেটা অ্যাটাচ টয়লেট আছে, আমাদেরই ভালো। তো ওই রুমটাতে কোনো ঠাকুর দেবতার ছবি নেই, না তো কোনো সিঁদুরের ফোঁটা আছে, কোনো মানে দেখি এটা দেখেও ভালো লাগলো, রুমটা বেশ বড় সড়ো ছিল। তো আমরা ওই রুমটাতেই ডিসাইড করি আমি আর স্মিতা ওই রুমটাতে থাকবো। তো আমরা মানে ফ্রেশ হয়ে রুমটা যখন পরিষ্কার মানে করব, অনেকদিন ধরে বন্ধ ছিল, তখন দেখি আমাদের রুমটাতে একটা দামি স্যান্ডেল, মানে দেখেই বোঝা যাচ্ছে দামি মানে স্যান্ডেল মেয়েদের রাখা রয়েছে। কাবার্ডটা খুলি, দেখি একটা পার্টি ওয়্যার ড্রেসও রাখা রয়েছে। তারপরে শ্যাম্পু বটল, পারফিউমের বটল, মানে বটলগুলো বড় বড়ই ছিল শ্যাম্পুর বটল, এমন না যে ওটা শেষ হয়ে গেছে, ওটা মানে অনেকটাই আছে, নতুন কেনা, এরকম একবার দুবার হয়তো ইউজ করা, এরকম টাইপের ফেস ওয়াশ এগুলো রয়ে গেছে। বললাম এগুলো রয়ে গেছে, যারা ছিল চলে যাওয়ার সময় নেয়নি। এগুলো দেখলাম রুমটাতে, পাশের রুম থেকে ওই দুটো মেয়ের মধ্যে একটা মেয়েও বলে ওদের রুমেও জিনিসপত্র রয়েছে। হ্যাঁ, তো আমরা তখন ওই দিদিটাকে জিজ্ঞেস করি যে যারা ছিল তারা কি জিনিসপত্র রেখে গেছে আবার আসবে? কিছু বলেনি, ইগনোর করে যায়। আমি বললাম না এরকম। তারপরে আরেকটা মেয়ে বাথরুমে গেল, কমন ওয়াশরুম, সেখানেও সেম জিনিস, ফেস ওয়াশ রয়েছে। এবার অনেক কিছুই আমরা এরকম দেখতে পাই, যেটাকে আমাদের মানে একটু অবাক লাগে যে আমরা মেয়েরা সম্ভব যেখানে যাই, বরং এই সব জিনিসগুলো আমরা মিস করি না, যে শ্যাম্পু, ফেস ওয়াশ, এগুলো আমরা কখনো মানে নোট রেখে তো যাবোই না, ভুলবশত হয়তো একটা দুটো কিছু হয়তো মিস হয়ে যায়, বাট এত কিছু মিস হবে মানে আমাদের ক্ষেত্রে সেটা একটু বেশি অবাক লাগছিল। যাই হোক, হতেই পারে, আমরা ভেবেছি হতেই পারে কোনো এমার্জেন্সি ছিল, হয়তো চলে গেছে। আমরা ফ্রেশ হই, ওই দিদিটা নর্মালি কথাবার্তা কোম্পানির ব্যাপারেও জিজ্ঞেস করছিলাম, তো কিছু বলেনি, শুধু যাওয়ার সময় বললো একটু সাবধানে থেকো। মানে আবার আমরা অবাক হই যে ও যাওয়ার সময় গেটটা বন্ধ করবে, তখন বলছে একটু সাবধানে থেকো। হ্যাঁ, আমি বলছি কি ব্যাপার? বলছে না নতুন জায়গা তো তাই বলছি। আমি বলছি ও আচ্ছা, হ্যাঁ তাও ঠিক। এবার আমরা ওইটা বলে ডোরটা ক্লোজ করে দিই। এবার আমরা রুমটা ভালো করে পরিষ্কার করে, এবার যখন ফ্রিজও রয়েছে, এবার ভাবলাম ফ্রিজটাও অনেকদিন ধরে বন্ধ আছে, আমাদের তো লাগবে, ফ্রিজটার ডোরটা ওপেন করেছি, দেখছি কি একটা পুরো মানে কি বলবো অনেক দিন ধরে, মানে খুব বেশি দিন না, একটা মিষ্টির প্যাকেট রাখা রয়েছে, গোলাপ জামুন। হ্যাঁ, মিষ্টির প্যাকেট, যেটা গোলাপ জামুন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ডিপ ফ্রিজে তাও 4-5টা হবে রাখা রয়েছে। একটা ডেস্কিতে রাইস করা রয়েছে, যেটা ভেজ রাইস হয়, ঠিক আছে, ফ্রাইড রাইস, ভেজ রাইস, যাই হোক, ওটা অনেকটা মানে অনেক দিন থাকলে যেরকম হয় না সেটা হয়ে রয়েছে, আর কোয়ান্টিটি অনেকটা পরিমাণে ছিল। আর ফ্রিজটা না মানে কি বলবো অন করা ছিল, আমরা এটাই বুঝতে পারলাম না যে ফ্রিজটা অন করা, যদি আমরা ভেবেই থাকি যে আমরা ছাড়া এই রুমে কেউ নেই, মানে যতটা আমাদের বলা হয়েছিল রুমে যারা ছিল তারা কেউ নেই, চলে গেছে, তাহলে ফ্রিজটা অন করা কেন ছিল? হয়তো পরে এসে যখন ওরা ছেড়ে চলে গেছে, কোম্পানির লোকও হয়তো আসেনি, আমরা এটা ভাবলাম যে ফ্রিজটা হয়তো অন করেই ওরা চলে গেছে, কোম্পানির লোক আর আসেনি পরে, বা হতে পারে তারপরে আমরাই এসেছি, এরকম ভাবলাম। কারণ পাশের থেকে একটা মেয়ে বলছিল ওরা হয়তো চলে গেছে, 4-5 দিন হবে, আর কোম্পানি দেখে কেউ আসেনি পরিষ্কার করা, ওইগুলো রয়ে গেছে। কিন্তু তবুও যেন কেমন না একটু অবাক লাগছিল যে তারা যদি, দেখো একটা সিম্পল বিষয়, তারা যদি জানে যে আমরা চলেই যাব, থাকবো না, তারা অত কোয়ান্টিটি জিনিস কেন রান্না করবে, তাই না? অনেকটা পরিমাণে রয়েছে, সাথে একটা কিছু সবজি ছিল যেটা আমরা অতটা বুঝতে পাইনি, জাস্ট আমরা দেখেছি, কারণ দেখে আমরা ফেলে দিই, জিনিসগুলো ঠান্ডা ছিল ফেলে দিই। আবার তার মধ্যে একটা মেয়ে আবার মিষ্টি টেস্ট করে দেখছে যে কতদিনে, বলছে দেখে ঠিকঠাক মনে হচ্ছে, আমি একটু মিষ্টিটা খাই, মানে সে আবার মিষ্টিটা কাটিংও করে, আমি বলছি না খেতে হবে না, অনেকদিন ধরে রয়েছে, কবে কি জানি না, ফেলে দিই, আমরা আবার ডাস্টবিনে ফেলে দিই, আবার পরিষ্কার করে নিই। আর তারপরে আমরা নতুন গেছি, কাউকে চিনি না, আর এইসব দেখে আর কি বা বলবো, এইসব আমরা নিজেদেরকে সান্ত্বনা দিই যে হ্যাঁ ওরা চলে গেছে কোনো কারণবশত, আর ওরা রেখে গেছে, অনেক বেশি হয়ে গেছে, এইভাবে আমরা ভাবি। তারপর 2-3 দিন চলে গেল, আমরা ডিউটি স্টার্ট করি, যেরকম আমাদের শিডিউল, আমরা ডিসাইড করি যে আমরা যেহেতু নতুন, তো আমরা নাইট শিফট ফার্স্টে নেব না,
তো আমরা ডে শিফটই করবো। আর আমি আমার কোম্পানিতে জানিয়েছিলাম যে আমরা দুজন দুজন করে যাব, কারণ রাস্তাঘাট চিনি না, আমাদেরকে হুট করে একা একাই যেতে হবে। তো আমরা সেটা কমফর্টেবল ফিল করছি না যে আমরা একা একা কেউ আলাদা আলাদা শিফটে যাব। আবার ঘরেও ব্যাপার থাকে, কেউ একা রুমে থাকবে, মানে এরকম ডিসিশন নিয়ে আমরা কোম্পানিতে জানাই 4টে মেয়ের এমন ব্যবস্থা করা হোক যে আমরা দুজন দুজন করে যাব, বা আমরা নাইট করব না। নাইট তো করবোই না, প্রথম প্রথম চিনি না জানি না এরকম মানে জায়গায় নাইট শিফটে যাওয়া আসা অনেকটা মানে চাপ হয়ে যাবে। তো আমাদের কোম্পানিতে যে ম্যানেজার ছিলেন উনি এগ্রি করে যে ঠিক আছে, তোমরা ফার্স্ট টাইম যখন মানে তোমাদের সিটির বাইরে এসেছো, ঠিক আছে, তোমাদের জন্য আমরা 10-15 দিন নাইট শিফট দেবো না, তোমাদের দুজন দুজন বা তিনজন যাই হোক সেম সেম টাইমে ডিউটি দেবো, কিন্তু আলাদা আলাদা হতেই পারে। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এমন ছিল, ফার্স্ট ডে উইকে আমাদের 3টে মেয়ে মর্নিং দিয়ে দেয় আর আমার দেয় আফটারনুন। এবার আমি বললাম ঠিক আছে, আফটারনুন যখন ভালো, আমি রান্না বান্না করে খেয়ে দেও যেতে পারবো, আর যারা আসবে মর্নিং মানে 4টের মধ্যে ছুটি হয়ে যাবে, তারা রুমে এসে তারাও রেস্ট ফেস্ট করে ডিনারটাও করতে পারবে, রান্না আমি এসে রাতে ডিনারটাও করে নিতে পারবো। এরকম আমরা হ্যাপি হয়ে যাই যে না ঠিক আছে, আমাদের ডিউটি শিডিউলটা ঠিক আছে। তো চলে যায় ফার্স্ট ডে। ওরা একদম মর্নিং 6টার সময় বেরিয়ে যায়, আমি রুমটাতে একা থাকি, কোনো সমস্যা নেই, আমি আরো আগে আগে বেরিয়ে যাই যে কতক্ষণ সময় লাগবে গাড়ি করে যেতেও। তো যাই, নর্মালি ডিউটি টিউটি করি। এবার আমাদের ডিউটি ট্রেনিং, মানে ফার্স্ট ডেই তো ডিউটি ছিল না, ট্রেনিং ছিল সিআইএসএফ এর আন্ডারে। তো ট্রেনিংটা করে আমরা ফিরতে ফিরতে লেট হয়ে যায় আমাদের। সবাই একসাথে ছিলাম, যারা মর্নিং এও ছিল তারাও ডিউটি কমপ্লিট করে ওই লাঞ্চ টাইমে চলে আসে ট্রেনিং করতে, আমরাও যাই। এইসব করে আমাদের সব কাজকর্ম করতে করতে ওদেরও লেট হয়ে যায়। ওরা ভাবে তাহলে আমরা আর একা একা দুজনে গিয়ে কি করবো, একসাথেই যাব আজকে। ওরাও এয়ারপোর্টের বাইরে ঘুরছিল। আর ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা এমন কি বাইরেও অনেক শপ আছে, তো জায়গা আছে, সিটিং এরিয়া আছে, বেশ মানে একটা জমজমাট ব্যাপার আছে। তো ওই জন্য ওরাও স্টে করে যায় ওখানে, যে আমার যখন ছুটি হবে ওরা বাকিরাও সবাই একসাথে যাব। এবার দিনটা ছিল ফ্রাইডে। এইবার আমার ছুটি হলো, আমরা 9টা 9:30টার মধ্যে আমাকে রিলিজ করে দিল, কারণ বাকি ফার্স্ট ডে একটু বেশি আমাদের উপর হেডেক গেছে, তো আমাদেরকে ছেড়ে দিল। কারণ গাড়ি পাওয়ারও একটা ব্যাপার আছে, অত রাতে যাব, রাত হয়ে যাচ্ছে। তো আমাদের 9টার মধ্যে রিলিজ করে দিত আফটারনুন শিফট, ওই 10 দিনের জন্য। কারণ 10টায় ছুটি দিলে আমি একা মানে যেতে পারবো না, এরকম আমরা বলেছিলাম। তো কোম্পানি আমাদেরকে এই জিনিসটা ফেভার করেছিল। যাই হোক, তো 9টার মধ্যে আমার ছুটি হয়ে যায়, বাকি মেয়েরা আমরা সবাই একসাথে আসবো 4জন। তো ডিসাইড করি, আর রাতে গিয়ে এমনিতেই রাত হয়ে গেছে, যেতে যেতে 10টা 10:30 বাজবে। তো আমরা ডিসাইড করি আমরা বাইরে থেকে খাবার নিয়ে যাব, কারণ গিয়ে আর কারোর মানে ইচ্ছা হচ্ছে না যে আমরা গিয়ে রান্না করে খাবো, ঠিক আছে। তা এবার আমরা রীতিমতো যেখানে আমাদের মানে ফ্ল্যাটটা ছিল সেখানের বাজারে আমরা নেমে যাই, যে বাজার থেকেই নিয়ে নেবো, আর হেঁটে হেঁটে আমরা ফ্ল্যাট পর্যন্ত পৌঁছাবো। তো আমরা খাবারটা নিই, আমরা এগ চিকেন রাইস নিই সবাই, নিয়ে হেঁটে হেঁটে ফিরি রুমটাতে। ফ্রেশ হলাম, বাকিরা এতটাই টায়ার্ড ছিল যে বাকি 3জন একদম মর্নিং এ গেছে, আর এখন 10:30 11টা বাজতে যায়। তো ওরা ডিসাইড করে ওরা ডিনার করবে। আর আমি বললাম আমার একটু মানে সারাদিন আমিও টায়ার্ড ছিলাম, তো আমি বললাম যে আমি একটু পরে খাচ্ছি, বাড়িতে কল করবো মাকে, তোরা খেয়ে নে। তো ওরা রাজি হয়ে যায়, ওরা 3জনে একসাথে খায়, আমার রুমমেট আর পাশের রুমের বাকি 2জন, 3জনে একসাথে ডিনার কমপ্লিট করে আমার রুমমেটটাও রুমে গিয়ে লাইট অফ করে শুয়ে পড়ে, বাকি 2জনও ডোর লক করে দেয়। আমি লিভিং রুমে একা একা বসে আছি, ফোন ঘাঁটছি। তারপরে দেখি প্রায় 11:30টা বাজতে যায়, আমি এবার ডিনারটা করি। এইবার ডিনারটা কমপ্লিট করে যখন কিচেনে যাই, ফার্স্ট ওখানেই মানে ঘটনাটি ঘটে। মানে আমি বলবো এখনই আমার জন্য গায়ে কাটা দিচ্ছে। কি ঘটেছিল? আমি কিচেনে যাই প্লেটটা ধোয়ার জন্য আর প্যাকেটগুলো ফেলার জন্য। তো প্যাকেটটা যখন ফেলে আমি বেসিনে প্লেটটা ওয়াশ করছি, ফার্স্ট মানে কি বলবো, খুব স্পিডে আমার রাইট সাইডের কান বরাবর মানে কান সাটিয়ে কিছু একটা ফোর্স পাঁচ হলো, মানে এতটাই স্পিডে যে আমার কান পুরো গরম হয়ে গেছে। ভাবো ডিসেম্বর মাস, আমরা ঠান্ডায় মানে কাঁপছি, মানে ঠান্ডাটা প্রচুর ছিল ওখানে।
তো সেই সময় হঠাৎ করে আমার মানে কান রাইট সাইডটা পুরো গরম হয়ে গেল। জাস্ট আমি কিছু বুঝতে পারলাম না, আমি ভাবলাম কি হলো, আমি ভাবলাম, তাও ইগনোর করে গেলাম। মানে আমি আবার হাত ফাত বেসিনে ধুচ্ছি, হঠাৎ করে মানে তোমাকে কি বলবো কৌস্তবদা, রাইট সাইড দিয়ে কান বরাবর, পেছনের ঘাড় বরাবর প্রচন্ড পরিমাণে ফিল করছি যে কেউ ওইখানে রয়েছে। মানে মনে হচ্ছে যেন কেউ যদি ঘাড়ে মুখটা একদম সাটিয়ে থাকে, মানে নিঃশ্বাস ফেলে, সেই যে গরম হাওয়াটা না, সেটা ফিল করছি। কি বলবো, আমি তারপর কি হলো? আমি ওখান থেকে আর নড়তে পারছি না। মানে ওখানে মানে এতটাই মানে মানে কি বলবো, গা ভারী হয়ে যাচ্ছে, হাত প্রচুর ঠান্ডা, ওই থালা ধোবো কি, আমি বেসিন থেকে থালাটা পড়ে যায়, জাস্ট আমি ফ্রিজ হয়ে যাওয়ার মতো, মানে ভয়তে আমি কাঁপছি। তারপরেও আমি 2 মিনিট দাঁড়ালাম, যে মানে আমি কিছু মানে বুঝতে পারছি না। না বুঝতে পেরে আমি ভাবলাম হতে পারে মনের ভুল, মানে ভগবানের নাম ডাকছি। মানে কি বলবো, ফার্স্ট ডে থেকেই না রুমটাতে না একটু মানে আনইজি সবারই ফিল হচ্ছে। ইভেন একটা শকিং ব্যাপার, ওই রুমটাতে আমরা যাওয়ার পর 4টে মেয়েরই একসাথে পিরিয়ডস হয়েছে। এটা সবার একই টাইমে? সবার একই টাইমে, এক মানে কি বলবো, একজনের তো আগে থেকেই ছিল, ওই দিনই হয়েছে। আর এন্টার করার পর আমাদের 3জনের, সবার লাস্ট আমার ছিল, বাকি মানে 2জনেরও ওখানে সেম দিনে। আমরা সবাই আবার মানে ফার্স্ট ডে থেকেই মানে হাসাহাসি করছিলাম সবারই একসাথে, যাই হোক যেটা হয়, মেয়েরা একটা ফ্রেন্ডলি হয়ে যেরকম হয় আড্ডা। কিন্তু ওই দিনটা মানে জাস্ট এইবার সবকিছু মানে কি বলবো, আমি কাঁপছি, তারপরে আমি না কাউকে ডাকতে পারছি। মানে আমি ভাবছি হতে পারে মনের ভুল, মনের ভুল কিছু একটা হবে, হয়তো আমি ভাবছি বা স্ট্রেস হয়ে গেছে বেশি, নতুন জায়গা তো এ হচ্ছে, এরকম করে মনকে বোঝাচ্ছি, মানে হচ্ছে না। পুরো মানে পেছন থেকে বডিটা পুরো ভারী হয়ে গেল। তারপর 2 মিনিট আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে চুপচাপ ভাব, মানে কি বলবো, আমি নিজেকে সামলানোর চেষ্টা করছি, বুঝতে পারছি কিছু একটা হচ্ছে, বাট কি বলবো, না পেছন ঘুরে আমি তাকাচ্ছি, মানে ভয়ও লাগছে, আমি কাঁপছি। তারপরেও আমি নিজেকে না মানে কি বলবো, এখনই আমি কাঁপছি বলতে গিয়ে তোমাকে, অনেকটা শান্তভাবে থাকার চেষ্টা করছি। সেই সময় চুপচাপ 2 মিনিট দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখলাম আর কোনো কিছু মানে ফিল হচ্ছে না, মানে একটু ঠিক লাগছে, মানে গাটা যেটা কাটা দিচ্ছিল, গাটা মানে ভারী হচ্ছিল, জিনিসটা ঠিক লাগলো। তো আমি আবার থালাটা রেখে হাতটা ধুয়ে এবার মানে পেছন ফিরবো, তখনই দেখছি আবার সেম পজিশনে, মানে সেম রাইট সাইডে ঘাড়ের দিকে একটা আওয়াজ, কোনো একটা ল্যাঙ্গুয়েজে কেউ কিছু বলছে। আমরা বাঙালি, বাঙালি ল্যাঙ্গুয়েজ, বাংলা তো বলছেই না, না হিন্দি বলছে, এইবার বাকি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছি না কি। আর সেই আওয়াজটা কিরকম হচ্ছে আমি বলছি, অনেকটা মানে হচ্ছে আমার কানের কাছে, কিন্তু আওয়াজটা অস্পষ্ট, মনে হচ্ছে অনেক দূর থেকে বলছে কেউ, দূর থেকে একটা জড়িয়ে কথা বললে যেরকম হয় না, বা কোনো রেকর্ডিং জড়িয়ে গেলে যেরকম কথাটা হয়, ওরকম ল্যাঙ্গুয়েজে। আর আওয়াজটা ছিল কোনো মেলের আওয়াজ, মানে কোনো মহিলা বা কোনো কিছু না, কোনো পুরুষের আওয়াজ, যেটা ভয়েস শুনে মনে হলো একটা গম্ভীর, একটা কর্কশ মানে আওয়াজ রীতিমতো হচ্ছে, পেছনে কিছু একটা বলছে। জাস্ট আমি ওখানে আর তাকানো তো দূর, মানে একবার নড়া তো দূর, আমি ওখানেই আর কিছু মানে আমি শেষ। মানে ওই সময় না আমি না আহ নিজেকে কিছু মানে বোঝাতে পারছি না, ফির মানে ডাকতে পারছি কাউকে না, গলার ভয়েস বেরোচ্ছে না, আমি সরতে পারছি, মানে আমার পুরো বডিটা মনে হচ্ছে ছেড়ে দিয়েছে। জাস্ট এরকম হলো, চলতে থাকলো 1 মিনিট, কি বললো বুঝতেও পারলাম না, হচ্ছে। তারপরে দেখি আওয়াজটা বন্ধ হলো, বন্ধ হয়ে আমি ভাবলাম এরম ভাবে এখানে থাকলে হবে না, আমাকে রুমে যেতে হবে, আমার পা চলছে না। দাদা কি বলবো, এই সময় আমি মানে কি করব আমি বুঝতে পারছি না। যেই পেছন ফিরেছি, ধাম করে মনে হলো আবার সেই রাইট সাইডে, আমি যে পেছনটা ঘুরলাম, মানে মনে হলো কিচেনের ওয়াল থেকে কেউ আমার হাত বরাবর নিচে ধাম করে আমার গা সাটিয়ে পড়লো নিচে। আর যেটা ফ্লোরে পড়লো না আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি ফিল করতে পারছি
আর অতটা ওপর থেকে কেউ যদি মানে মানুষ হোক বা যেই হোক, কোনো কিছু হোক, জিনিস হোক, পড়লে একটা তো সাউন্ড হবে, সেরকম হচ্ছে। আর আমি ফিলও করতে পারছি, আর এটা ইনস্ট্যান্ট হচ্ছে, বারবার হচ্ছে। হওয়ার পর মানে আমি আর কন্ট্রোল করতে পারিনি, আমি দৌড় মেরেছি চিৎকার করে, আমার রুমে চলে গেছি। আমার রুমমেট উঠে গেছে, মানে আমার চোখ মুখ দেখে ও লাইট জ্বালিয়েছে। আমি ওকে না জাস্ট কিছু বলতে পারছি না, 2 মিনিট আমি বসলাম। ওই মেয়েটা জিজ্ঞেস করছে কি হয়েছে, আমি ওদেরকেও মানে কি বলবো, নতুন গেছে, আমিও বলতে চাইছি না, ভয় পেয়ে যাবে। আর ওরাও যেহেতু 1-2 জন আমার থেকে একটু বয়সে ছোটও ছিল, তো আমি জাস্ট বললাম তোরা কি ইয়ার্কি মারছিস আমার সাথে, মানে আমি জাস্ট ওকে বলছি। ও বলছে কেন সমাধি, কি হয়েছে? আমি বলছি না, তোরা কি চালিয়েছিস, কানের কাছে কিছু চালিয়ে চলে যাচ্ছিস? তো ও বলছে দেখো সমাধি, আমি খুবই টায়ার্ড, সকালে গেছে, আমি তো শুয়ে পড়লাম, তুমি তো দেখলে আমি লাইট অফ করে শুয়ে পড়লাম। আমি তখন মানে আমার তো মাথায় কাজ করছে না, আমি যে পাশের রুমে ওরা করছে কিছু। তো বলছি কি হয়েছে বলো? আমি যে না, তুই ওদেরকে ডাক, ওরা কিছু করেছে, আমার সাথে মজা করছে, আমাকে ভয় দেখাচ্ছে। আমি রীতিমতো পাগল হয়ে গেছি, মানে চিৎকার করছি। তখন পাশের রুমে ওদেরকে ডাকলো। আমি বলছি তোরা আমার সাথে মজা করছিস, পেছন থেকে ভয় দেখিয়ে চলে যাচ্ছিস, এরকম বলছি। ওরা না আমার হাব ভাব দেখে আমার মানে কান ফান বডি মানে প্রচন্ড, মানে শীতকালে না আমার আগুন হয়ে গেছে গা, আর আমার হাতটা বরফের মতো, হাত আর পা ঠান্ডা। ওরা বলছে সমাধি কি হয়েছে, তুমি এরকম কাঁপছো কেন? মানে আমি জাস্ট মানে এখনই বলছি আমি কাঁপছি, আমি প্রচন্ড পরিমাণে কাঁপছি, আমাকে মানে ওখানেই মনে হচ্ছে যেন আমার কিছু একটা হয়ে যাবে, এরকম মানে হচ্ছে ভয়। কোন ওদেরকে সবাইকে বললাম, বলছে দেখো আমাদের দুজনেরই রুম থেকে কিচেনটা অনেকটাই তাও ডিস্টেন্স, আর ডোরটা আমি লক করেছি তোমার সামনে, ডোরটা খুললেও একটা আওয়াজ হয়, মানে ওই ডোরগুলো না অটোমেটিকলি মানে জোর, মানে নর্মালি যেরকম ফ্ল্যাটের ডোর হয় না, দাম করে মানে বন্ধ হয়, যেটা আওয়াজ হয়, খুললেও একটা আওয়াজ হয়, সেই টাইপের ডোরগুলো ছিল। আমি বললাম হ্যাঁ তাও তো ঠিক, ওরা যদি খুলে আসে সেটারও তো আমি সাউন্ড পাবো, সেটাও নেই, আমি পেছনেও দেখছি কেউ নেই। তখন না একটু নিজেকে শান্ত করে আমি বললাম আমরা সবাই একসাথে থাকবো, আমি বলছি কেউ তোরা অন্য জায়গায় যাস না, আমরা একসাথে থাকবো। আর আমার এরকম অবস্থা দেখে ওরা সবাই আমরা একসাথে থাকি। এবার ওরাও আমাকে জল টল খাওয়ালো, খাইয়ে শান্ত করলো, করে বলছে ঠিক করে তুমি বলো তো আমাকে, মুসলিম মেয়েটা বলছে সমাধি ঠিক করে তুমি বলো তো। ও একটু মানে কি বলবো, একটু সাহসী বেশি ছিল, আর একটু মানতেও চায় না। মানে আমরা যেমন হিন্দুরা অনেক কিছু ঠাকুর দেবতা হোক, ভূত পেত হোক মানি, ও না আমাদের মধ্যে ওই একটা ডান পিটে টাইপের ছিল, যে ও একটু মানতে চায় না, অবিশ্বাসী বা একটু এগিয়ে যাওয়া, কি হয়েছে কিচ্ছু না, এরকম টাইপের মেয়ে ছিল। তো ওরকম বলছে ও কিছু না, কি হয়েছে, ভয় পেয়েছো তুমি, কি কিছু ভূতের সিরিজ দেখেছো, একা একা কি করছিলে, এরকম বলছে। আমি বলছি না এরকম কিছুই না, আমি মানে যেটা ফিল করেছি দেখ, এটা একদম বাদ দিলে চলবে না যে কিছু ছাড়াই আমি ভয় পাচ্ছি বা এরকম কিছু বলছি। তো বাকি দুজন তো বিশ্বাস করেছে হাব ভাব দেখে আমার। ও একটু যাই হোক একটু দমনা দমনা ভাব করছে, যে কি সমাধি তুমি এত বড় হয়ে গিয়েও এখন ভয় পাও বাচ্চাদের মতো, ও কিছু না, এরকম বলছে। তখন আমি বলছি দেখ, এবার আমি রেগে গেছি। আমি বলছি দেখ বিশ্বাস নাই করতে পারিস, কিন্তু আমার সাথে যেটা হয়েছে আমি ফিল করতে পেরেছি, তো ফালতু এটা বলিস না, তো চুপ থাক। আর এই মুহূর্তে আমার এইসব শুনতে একদমই ইচ্ছা হচ্ছে না। আমি যখন রেগে গেছি ও বলছে হ্যাঁ তাহলে আমরাও বুঝতে পারবো, যাই আমি কিচেনে, আমার সাথেও হোক, আমিও দেখি কি আছে এখানে। ও জাস্ট বাড়াবাড়ি মানে প্রচন্ড করে ফেলেছে। আমি যে দেখ এই মুহূর্তে বাড়াবাড়ি না করাটাই ভালো, তুই চুপচাপ এখানেই থাক, চুপচাপ, আমার ভয় লাগছে যখন তোরা থাক, তোদের তো সমস্যা হয়নি, আমার সমস্যা হয়েছে, কিন্তু আমি একা থাকবো না বা ওর সাথেও থাকবো না, তোরা সবাই মিলে থাকলে আমারও একটু ভালো লাগবে, ওই জন্য তোদেরকে বলছি। তখন ও একটু চুপ হলো। তখন আর পাশের থেকে মেয়েটা বলছে মুসলিম মেয়েটাকে যে ফালতু এরকম ঝামেলা করছো কেন, একটা নতুন জায়গায়, এখানে আমাদেরকে কিছু হলে আমরাই আছি দেখার, তো আমরাই যদি ঝামেলা করি তো এখানে আমাদেরকে কে দেখবে, তো নিজেরা ঝামেলা করে লাভ নেই। যখন সমাধি বলছে কিছু হয়েছে, ঠিক আছে হোক, দেখা যাক পরবর্তীকালে কি হয়। তখন বলছে হ্যাঁ আমি সব মানি না, ওসব কিছু হয় না, ওসব ফিল্মেই হয়, এরকম বলেছে। বিশ্বাস করবে না কৌস্তব দা, আচ্ছা। সাডেনলি আমাদের না পুরো আমাদের ফ্ল্যাটের লোডশেডিং হয়ে যায়, আমার অবস্থা আবার খারাপ। স্বাভাবিক। হ্যাঁ এমনিতেই ওরকম হয়েছে, তারপরেও একটা এরকম সিচুয়েশনে তার মধ্যে একজন ওরকম করছে, জাস্ট যখন হয়ে যায় ব্যাস বাকি মেয়েরা চিৎকার করে ওঠে। ও চুপচাপ বসে আছে, ও লাইট ফোনের অন করেছে। আমি কি দেখলি তো, এরকম করিস না ঠিক আছে, এখন যদি কিছু হয়ে যায় কি হবে, আমরা এখানে কিছুই জানি না, 3-4 দিন হয়েছে এসেছি, তারপরে আমার অবস্থা এখন জানি না, আমার নিজেরই কেমন ঠিক লাগছে না, মানে মনে হচ্ছে যেন আমার মানে মানে প্রাণ বেরিয়ে যাবে, এরকম এত ভয়ে আমি কাঁপছি না। পাশ থেকে একটা মেয়ে, অস্মিতা আমার রুমমেট, ও একটু বেশি মানে ভালোও ছিল, ও
একটু এইসব বিষয়ে বুদ্ধি ছিল। ও পাশ থেকে জানলাটা, আমাদের রুমের জানলাটা ওপেন করে বলছে, এই আমাদের ফ্ল্যাটের বাকি ফ্ল্যাট, মানে আমাদের বিল্ডিং এর বাকি ফ্ল্যাট গুলো তো আলো জ্বলছে। এইবার ভাবো দাদা সেই মুহূর্তে কি হবে। এমনি একটা এরকম সিচুয়েশন, তার মধ্যেও বলছে বাকিদের সব জায়গায় আলো জ্বলছে আর আমাদেরটা জ্বলছে না। সিরিয়াসলি এরকম হয়েছিল? হঠাৎ আমাদেরটা লাইট অন হলো। লাইট অন হলো কি সঙ্গে সঙ্গে বন্ধ হলো, মানে কোনো ব্লিঙ্ক বা কোনো কিছু না, যে যেরকম হয় না টিভিতে দেখি একটু মানে বন্ধ হচ্ছে, মানে ভোল্টেজ আপ ডাউন, না, ডাইরেক্ট অফ ডাইরেক্ট অন। 4 বার এইটা জিনিসটা হলো। আমি যে সিগন্যাল দিয়ে দিয়েছে। পাশ থেকে আরেকটা মেয়ে, মানে ও একটু বেশি ভীতু, মানে ও বলে না কিছু কিন্তু কাঁদে, মানে ও ও কাঁদতে শুরু করে দিয়েছে। বলছে আমি থাকবো না, আমি থাকবো না, মাকে ফোন করো। আমি বলছি দাঁড়া কিছু করিস না, ও ভয় তো পেয়েছে কিছু হয়েছে, দাঁড়া কালকে কোম্পানির সাথে কথা বলি বা ওই দিদিটার সাথে কন্ট্যাক্ট করি। আর তার থেকে বড় কথা এই এখন কি করব সেটা দেয়। মানে আমরা নিজেরা নিজেরা এরকম বলছি, কারণ ভয়তে কে কাকে সান্ত্বনা দেবে, কে কাকে মানে কি করবে কিছু বুঝতে পারছি না। তখন মুসলিম মেয়েটার দিকে আমরা সবাই তাকাচ্ছি, আমি বলছি, দেখলি তো ঠিক মানে আছে তো, অস্তিত্ব দিয়ে দিল। মানে আমরা জাস্ট এরকম ওকে বলছি, বললে আর লোডশেডিং এর সমস্যা হয়নি। সবাই মিলে ডিসাইড করলো মানবে না কি ওই মুসলিম মেয়েটা, ওরও ভয়তে মানে বললো না কিছু তো আছে এরকম বলে ও ডোরটা লক করে দিল। একই রুমে 12টা বাজে, না 12:30 13টা বাজে, ওর মধ্যে থেকে একটা মেয়ে বলছে আমার ঘুম পাচ্ছে। তো বাকিগুলো বলছে ঠিক আছে ঘুমিয়ে পড়। ওই দুটো মেয়ে বলছে, মুসলিম মেয়েটা বলছে ঠিক আছে তোমরা সবাই ঘুমালে ঘুমা, আমাকেও বলছে সমাধি ঘুমালে ঘুমা, আমি জেগে আছি। আমি ঘুমাবো না, মানে আমার আর ঘুম কোথায়। আমার ওই অবস্থায় আমি যে ঘুম। আর আমাদের যে রুমটা ছিল, রুমটাতে মানে যেহেতু এটা কোম্পানির অ্যাকোমোডেশন, তো প্রত্যেকটা রুমে না 2-3টে করে বেড ছিল, যাতে 2-3 জন শেয়ার করে থাকতে পারে। তো ওরা কি করলো, দুটো বেড, সিঙ্গেল সিঙ্গেল বেড, একটা পুরো ফুল বেডের মতো করে নিল। 3জন ওতে শুলো, আর যেটা সিঙ্গেল ছিল সেই বেডটাতে আমি প্রথম দিন গিয়ে সিঙ্গেল বেডটাতেই কোনার ধারে ছিলাম, যে ফোন চার্জ করতে পারবো, ওখানে ফোনের চার্জিং পয়েন্ট আছে, আর বেডটাতে আমি একদম জানলার ধারে আছে, আমি ওখানেই থাকবো। তো আমি আলাদা ছিলাম, কারণ রুম শেয়ার করলেও না আমার বেডটা শেয়ার হয় না আমার দ্বারা, যতই ভয় পায়, মানে আমি ভয়ে কাঁপছি কিন্তু আমি ওই আলাদা বেডেই শোবো। তো আমি আলাদা ছিলাম। সবাই বলছে এত ভয় পাচ্ছ সমাধি, তুমি আমাদের সাথেই এসে শো। আমি বলছি না ওরকম ভাবে তো মোটেই আমি পারবো না, আমি একটু আলাদা থাকি, আলাদা থাকতে দে তোরা শো। তারপরে 1:30-1:30 বাজে, সবাই দেখি ঘুমিয়ে পড়েছে। আমি ঘুম কি আমার মানে চোখও মানে মনে হচ্ছে না আমি এদিক ওদিক করি, আমি পুরো একভাবে মানে গো ধরে বসে আছি। মানে আমার মাথার মধ্যে প্রচুর কোশ্চেন, আমি কেন ফিল করছি। আর আমি আর একটা কথা বলি দাদা, যখন আমরা ওই রুমটাতে যাই না, আগে থেকে আমরা প্রচুর হ্যাপি ছিলাম। মানে আমি যেটা স্পেশালি ফিল করেছি, প্রচন্ড হ্যাপি ছিলাম। আমি একটু ঠাকুর দেবতাও মানি, ডাকি, যে কোনো কিছুই হলে মানে মনে হয় না নিজের সাথে মানুষ নিজে কথা বলে, তো আমার মনে হয় এরকম ঠাকুরের সাথে আমি এরকম কথা বলি। বিশ্বাস করবে না, ওই রুমটাতে আসার পর মাইন্ডটা থেকেই ঠাকুরের নাম মানে আউট হয়ে গেছে। ওই সিচুয়েশনে ঠাকুরটা ডাকবো সেটাও হচ্ছে না মুখ দিয়ে। মানে একটা হয় না ঠাকুরকে ডাকি আমরা মন থেকে, যেটা ভক্তি দিয়ে, সেই সেই না ভক্তি আসছে না। ওই রুমটা যেদিন থেকে আমরা গেছি ফিল করছি, মানে আমি ফিল করেছি ওই ভয় পেয়েও যে আমি যে ডাকছি, মানে মনে হচ্ছে না যে আমার আওয়াজটা গিয়ে ওখানে পৌঁছাচ্ছে, জানো এরকম ফিল হচ্ছে। আমি সেদিন অজস্রবার ঠাকুরের গান বা মানে হচ্ছে না। আর রুমটাতে যাওয়ার পরেও না নেটওয়ার্কের প্রচন্ড ডিস্টার্ব হচ্ছিল, মানে নেটওয়ার্কের প্রচুর সমস্যা হচ্ছিল। তো নেটওয়ার্ক না থাকারই এরকম ব্যাপার ছিল, মানে না থাকলেই চলে এরকম, মানে কেউ কারোর ফোনে পাবো না, নেট চলছে না, এরকম ছিল। বললাম লোকেশন হয়তো অন্য জায়গায়, তাই হতে পারে, এইসব ভাবছি। কিন্তু সেই দিন ভয় পাওয়ার পর আমি রাত্রির ধরে না অনেকবার ট্রাই করেছি ঠাকুরকে ডাকার বা মন থেকে মানে ভয়টা দূর করে না ভক্তিটা আনা, হচ্ছে না জানো তো। আমি প্রচুর অবাক হয়ে মনে হচ্ছে না যে আমার ভেতরটা না জ্যাম হয়ে এরকম কিছু, মানে প্রচন্ড প্রেসারাইজ হয়ে রয়েছে, বাস্ট করবে হার্টটা, এই ফিল হচ্ছে। আমি তখন ভাবছি অনেক ভয় পেয়ে গেছি তো, হার্ট অ্যাটাক আসবে না তো, এইসব ভাবছি। বিশ্বাস করো এই কম বয়সে ভাবছি হার্ট অ্যাটাক হবে, হতেই পারে, ভয়ে অনেক কিছুই হয় মানুষের। ভাবছি আমার বুকটা না প্রচন্ড পরিমাণে না ব্যথা, না মানে তোমাকে কি বলবো, ওদেরকে বলছে আমার না ব্যথা করছে জানিস। ও বলছে মানে তুমি অনেক হয়তো উল্টো পাল্টা খেয়েছো, গ্যাস্ট্রিক হয়ে গেছে ব্যথা। আমি বলছি না রে, ওইখানে গ্যাস্ট্রিকের হলে একটা আলাদা ব্যথা, এটা কেমন যেন মনে হচ্ছে প্রচন্ড পরিমাণে, কত বলবো আমার বোঝাতে পারছি না, প্রচন্ড পরিমাণে 100-200 কেজি কিছু একটা আমার পুরো হাড়টাতে না চেপে ধরে আছে, ঠিক আছে, এইটা ফিল হচ্ছে।
আমি বললাম না, শরীরটা ঠিক লাগছে না, মানে আমার ঠিক লাগছে না। ওই যে আমি রান্নাঘরে যেটা হলো, তারপর থেকে রুমটাতে আসার পর ওই জিনিসটা ফিল হচ্ছে। তাও আমি ভাবলাম ঠিক আছে, ভয় পেয়েছি, ঠিক হয়ে যাবে, কিন্তু আমি ঘুমাবো না। যদি ঘুমায় কিছু হয়ে যায় বা অনেক রকম ভাবছি জিনিসটা, তাই আমি জেগে থাকি। আমি ডিসাইড করি সূর্যের আলো, যেরকম আমার যেটুকু নলেজ সবার মুখে শোনা, যদি ভূত প্রেত হয় দিনের আলোতে থাকে না, বা সূর্য উদয় হলে ওদের যে এনার্জি সেটা কাজ করে না, তো আমি ওদেরকে বলি আমি 4টে-5টা পর্যন্ত জেগে থাকবো। ব্রহ্ম মুহূর্ত শুরু হবে 3:30-4টের দিক থেকে, তখনই আমি ঠাকুরের নাম করে শোবো, কারণ সেই মুহূর্ত চালু হলে আমার মনে হয় না যে এদের এনার্জি অতটা পাওয়ারফুল হবে যদি থেকে থাকে, এরকম বলছি। ও বলছে ঠিক আছে, তুমিও এইসব মানো? ওই মুসলিম মেয়েটা বলছে আবার এইসব? আমি বলছি হ্যাঁ, তোরা তোদের ইয়ে নিয়ে থাক, আমি ওদেরকে বললাম, আর আমি আমার যাই হোক চিন্তা ভাবনা নিয়ে থাকি। বলে কথা কাটাকাটি হলো, ওরা শুয়ে পড়লো। রাত 2:30, জানো, 2:30-এর সময় আমি স্পষ্ট শুনতে পাচ্ছি আমাদের যে রুমটার বাইরেই তো লিভিং রুম, তারপরে কিচেন, রুমটার দরজার বরাবরই বেশি বেশি করে মানে বলে না লাফালাফি করে যে দাম দুম দাম পড়া, সেই আওয়াজটা পাচ্ছি। ওই আওয়াজটা যখন পেয়েছি আমি বললাম না, তাহলে হবে হয়তো ওপর ফ্লোরে কেউ আছে, ওইখানে আওয়াজ হচ্ছে, শীতের সময় হতে পারে আওয়াজটা হয়ে এরকম হচ্ছে। আমরা এটাও মানে ভেবে বসে আছি যে ওই আওয়াজগুলো হতে পারে উপরে। আবার দেখছি বাড়ছে, যখনই ভাবছি না এটা কিছু না, বিশ্বাস করবে না, তখনই যেন বেশি হচ্ছে। মানে যখন বলছি হ্যাঁ কিছু আছে, কিছু নেই, আর যখন ভাবছি যে না এটা না কিছু না, হয়তো আমরা বেশি মানে ভুলভাল ভাবছি, তখন বেশি হচ্ছে। প্রচন্ড স্পিডে কেউ দৌড়াচ্ছে, পায়ের আওয়াজ, আর পায়ের আওয়াজটা না এমন মনে হচ্ছে 2-3টে পায়ের আওয়াজ, এরকম মনে হচ্ছে। আমি যে একজন যদি দৌড়ায়, দৌড়ে আবার আসবে, টাইম লাগবে তো। আমি মনে মনে ভাবছি তা তো অনেক কিছুই করতে পারে, এরকম আবার মানে কি বলবো, ওই রাতে পুরো রাতটা আমরা এই ভাবছি। আমি বলছি না, তাহলে দুজন তিনজন আছে। এবার ভাবছি 2-3জন থাকলে তো হয়ে গেল, শেষ। মানে আমরা আরো বেশি ভয় পাচ্ছি, মানে আমি যেহেতু ফিল করেছি, আমি আরো বেশি, মানে যদি 2-3জন থেকে থাকে তাহলে তো শেষ। বাকি দুটো মেয়েকেও তুললাম, আমরা দুজনে যেটা শুনতে পেয়েছি। আমি বলছি তোরা কি কিছু শুনতে পাচ্ছিস? আমি বলছি দরজার সামনে দাঁড়া। এবার ও বলছে কি হয়েছে, রাত দুপুরে, সকালে ডিউটি আছে। আমি বলছি একটুখানি দাঁড়া, 5 মিনিট এখানে দাঁড়া, কিছু শুনতে পাচ্ছিস? এইবার ওখান থেকে যে আরেকটা বাঙালি মেয়ে ছিল, ও না পেছনে সরে এসছে। ও তখন বলছে কিছু একটা আওয়াজ পাচ্ছি, হাঁটা চলার, দৌড়ঝাঁপ, মানে স্পষ্ট না, এরম বলছে, মনে হচ্ছে কিছু। দরজাটা কি খুলবো? মুসলিম মেয়েটা বলছে হ্যাঁ দরজাটা খুলে দেখি তো, কে রুমে কে ঢুকলো। আমি বলছি আর খুলিস না, মানে আমরা ওকে রীতিমতো মারতে ফাটতে যাবো, ওকে টেনে টুনে নিয়ে এসেছি। আমি বলছি দরজা খুলিস না। আমি প্রথম দিনই তখন আমি ওদের বলছি রুমটাতে ঢুকে না আমার একটু মানে অদ্ভুত, সবকিছু তো ইনসিডেন্ট দেখে অদ্ভুত লাগছিল, কিন্তু যেই পা দিয়েছি না তারপরের থেকে আমার শরীরের মধ্যে কিছু হচ্ছিল। আর তোরা যে রুমটাতে আছিস ঠাকুর দেবতা লাগা, ওই রুমটাতে তো বেশি আমার সমস্যা লাগছিল, যার জন্য আমি রুমটাতে, তোরা বললি ওই রুমটাতে থাকবে, আমি কিচ্ছু বলিনি, আমার এই রুমটাতেই ঠিক লেগেছে। তো বলছে হ্যাঁ, অন্য বাকি দুজন মেয়ে বলছে ওই রুমটাতে ঠাকুর দেবতার ছবি আছে, ওইটাতে চল। আমি যে এখন আর গিয়ে লাভ নেই, আর ওটা ঠাকুর দেবতা লাগানো আছে, ওই রুমটাতেই সমস্যা আছে, পুজো আচরা ওই রুমটাতেই হয়েছে, তাহলে ভাব বুদ্ধি খাটিয়ে যে ওই রুমটাতেই সমস্যা। আমি ভয় পাচ্ছি, আবার ওদেরকে লজিক দিচ্ছি, মানে আমি জানি না আমার মাথার মধ্যে দিয়ে কি চলছে, আমি কি বলছি কি করছি, তবু সান্ত্বনা দিয়ে আমি বলছি, ওদেরকেও দিচ্ছি, নিজেকেও দিচ্ছি, যে ওই রুমটাতে যে ওই সব লাগানো পুজো পাঠ হয়েছে, তার মানে ওই রুমটাতেই সমস্যা। আর ওই রুমটাতে ওইসব লাগানো রয়েছে মানে এই যে সেফ, সেটারও ঠিক না। তা বলছে এই রুমটাতে তো লাগানো নেই, কোনো ঠাকুর দেবতা নেই, যদি এখানে আসে। আমি বলছি না, এখানে আসবে না, কেন জানি না, সত্যি বলছি কৌস্তবদা, আমার ওই রুমটাতে না একটু, এই পুরো মানে ফ্ল্যাটটার মধ্যে আমি যে রুমটাতে ছিলাম সেই রুমটাতে একটু ঠিক লাগতো, মানে ওই রুমটাতেই একমাত্র সমস্যা হয়নি। ওই পায়ের আওয়াজগুলো পেয়েছি, শব্দও শুনতে পেয়েছি আমরা, কিন্তু এই রুমটাতে ক্রস করে আসিনি, জানি না কেন। কিন্তু এই রুমটাতে কোনো ঠাকুর দেবতাও ছিল না, পুজো আচরাও ছিল না। তখন আমি ভাবলাম তাহলে আমি ওদেরকে যা বলেছি সেটা কি ঠিক ছিল? যাই হোক, এই করতে করতে ওরা তো আবার শুয়ে পড়লো, যখন দেখে আওয়াজ ফাওয়াজ হচ্ছে না, 3:30 প্রায় বাজতে যায়, তখন ওরা 3জন শুয়ে পড়লো। আমি তাও জেগে, না শোবো না, বারবার টাইম দেখছি, আবার ভাবছি হ্যালুসিনেট হচ্ছে না তো, টাইম দেখে আমরা ডোর খুলে দেবো, সকাল হয়ে গেছে ভাববো, যেরকম হয় মানে নর্মালি একটা মানে এইরকম এক্সপিরিয়েন্স হবে তো জানতাম না। আমরা এইসব জিনিস তো টিভিতেই দেখেছি,
সেই সব দেখে যতটা মানে একটু নলেজ হয়েছে যে এরকম হতে পারে, আমরা হয়তো সকাল দেখছি সকাল না, অনেক সময় এরকম হয়, মানে হ্যালুসিনেটও হতে পারে, সেই ভেবে না আমি ঠাই জেগে যাচ্ছি, না পুরো আলো আসবে তারপরে ঘুমাবো। তারপরে দেখি হ্যাঁ 4:30 4:45 বাজে, একটু সূর্যের আলো জানলা দিয়ে দেখলাম, না পুরোপুরি সকালই ঠিকঠাক মনে হচ্ছে। দুই একজন বাইরে দেখি বেরিয়েছে জগিং করতে, পাশে একটা মাঠ ছিল, মাঠে বেরিয়েছে, দেখলাম না সকাল তার মানে হয়ে গেছে, ঠিকই দেখতে পাচ্ছি। আমি শুলাম, আমি যখন মানে শুলাম তার পরপরই মনে হয় ওরা উঠেছিল, কারণ ওদের ডিউটির টাইম ছিল, তার সবাই লেট, রাত্রে তো শোয়া হয়নি, ওরাও লেট করে উঠেছে, যাবে না ডিউটি এরকম ভাবছে, তাও যেতে হবে, জয়েনিং হয়েছে সবে সবে। তো ওরা আর আমাকে ডাকেনি, ওরা বেরিয়ে গেছে। পরে জানতে পারলাম ওরা একটু লেট করে বেরিয়েছে, বাট ওরা বেরিয়ে গেছে বাইরে থেকে, তালা দিয়ে ডোরটা এমনি ভেজিয়ে দিয়ে ওরা চলে গেছে। চাবি আমার কাছেও আছে। আমি যে ওই 5টা নাগাদ শুয়েছি, বিশ্বাস করো আমার কোনো হুঁশ নেই। আমি উঠে দেখি প্রায় 10:30 বাজে, মানে তাও কি উঠেছি, মানে প্রচন্ড পরিমাণে ফোর্সফুলি মনে হয় যেন আমাকে কেউ উঠিয়েছে, যেন এরকম মনে হচ্ছে, মানে আমি শকড হয়ে উঠেছি। এত গভীর ঘুমিয়েও পড়েছি, ওরা চলে গেছে, ওরা ডাকেওনি বা ডেকেছে জানি না, তাও আমি হুঁশ পাইনি। আর ওরকম 10:30 নাগাদ আচমকা মানে কিছু একটা মানে ফিল হয়েছে, মানে মানে মনে হলো কোনো ফোর্সফুলি কিছু একটা, যেটা বুঝতে পারিনি। ঘুমের ঘরে তো উঠলাম, উঠে দেখছি কেউ নেই। এবার আর যেহেতু রাতে ওরম হয়েছে, কি রাত আর এখন কি দিন, দিনেও যেন মনে হচ্ছে যেন ভয়, রান্নাঘরে যাব না কিচ্ছু, ওইদিকে যাবই না। আমার রুমে যেহেতু বাথরুম ছিল অ্যাটাচ, ওখানেই ফ্রেশ হই, কোনো রকম ড্রেস ফ্রেস পরি, পরে দেখি এমনিতেই 1টা থেকে ডিউটি, আমাকে 11:30 11:45 মধ্যে বেরোতে হবে, অলরেডি উঠেইছি 11:45 12টা। তো ওইটা ভেবে তাড়াহুড়ো করে রেডি হচ্ছি, গ্রুমিং করছি। ভয় তো পাচ্ছি যেহেতু একা রয়েছি। এবার তাড়াহুড়ো করে 11:30 নাগাদ আমি বেরোই, বেরিয়ে লিফটটা দিয়ে নিচে যাই, রোডটাতে যাব। হঠাৎ না মাথায় এসেছে আমি তো কার্ডই নিইনি, আইডি কার্ড। আবার মানে তখনও মনের মধ্যে ভাবছি আবার যাব, মানে ওই রুমটাতেই না যেতেই ইচ্ছে করছে না। কি বলবো, একটা মন থেকে ওই যে কু ডাক হয় না কোনো কিছু ভুলভাল হওয়ার আগে, সেরকম কু ডাকছে, মানে যাব না এরকম ফিল হচ্ছে। ধীরে ধীরে যেন আমি পা ফেলছি, বিশ্বাস করো আমার ইচ্ছা মানে হচ্ছেই না যে যাই, কিন্তু ডিউটি যেতে হবে আমাকে, কার্ড ছাড়া তো, আইডি কার্ড ছাড়া তো হবে না। গেছি, লক খুলেছি, ভেতরে ঢুকলাম, প্রচন্ড পরিমাণে ফিল হচ্ছে এখানে কেউ আছে। তোমাকে কি বলবো, আমি দেখতে পাচ্ছি না কিন্তু ফিল হচ্ছে আছে। কোনো রকম মাইন্ডে কিচ্ছু আনিনি, আমি ভেবেছি যত মাইন্ডে আনবো ভয় পাবো, আমি একা রয়েছি, আরো শেষ হয়ে যাব। আমি তাড়াতাড়ি করে আমার রুমটাতে যাই, টেবিল থেকে কার্ডটা নিয়ে আবার গেটের দিকে আসি, গেটটা দিয়ে বেরোবো। যেই পেছন ফিরে এবার গেটটা টানছি, ওই কাঠের গেটটা, মানে কি বলবো, লেফট সাইডে আমাদের কিচেন ছিল তো, পরিষ্কার দেখি যেটা অ্যাটাচ বাথরুম, ওখানের সাইড দিয়ে স্পিডে কিছু গেল, স্পষ্ট স্পিডে কিছু চলে গেল রান্নাঘরের দিকে, মিলে গেল। ওই যে দেখেছি আমার ডোরটাতে হাত, আমি ওখানেই পড়ে যাই। তারপর কি হলো? পুরো বিল্ডিংটাতে ওই ফ্লোরে কেউ নেই, সবগুলো ফ্ল্যাটের তালা দেওয়া। আমি ওরকম দেখে পড়ে গেছি, মানে সেন্সলেস হইনি, আমি পড়ে গেছি, কাঁপছি থরথর করে। আমি গেট দেবো কি কোনো রকম, মানে গেটটা দিয়ে এবার যে তালাটা দেবো না, চাবি আর ঘোরাতে পারছি না। কি বলবো, এখনই আমার গায়ে কাটা দিচ্ছে এই জিনিসগুলো ভাবলে। যখন ওরকম তালা, আমি সে হাত দিতে পারবো না, এবার আমি শেষ, আমাকে ধরবে এরকম ভাবছি, কাঁপছি। তাড়াহুড়ো করে ঠাকুরের নাম করতে করতে ওই চাবিটা দিয়ে আমি সিঁড়ি দিয়ে নেমেছি। লিফটের আর অপেক্ষা কি, আমি এত স্পিডে নেমেছি তোমায় কি বলবো। আমি ছুটে ওই মেইন রোডে চলে গেছি, ছুটে গিয়ে ওখানে হাঁপাচ্ছি। আমি কল লাগিয়ে দিয়েছি আমার রুমমেটকে, ও তখন বিজি ছিল, ও কথা বলতে পারিনি, যেহেতু ডিউটি করছিল, ও ফোন রেখে দেয়। আমি না ওই বাস স্টপে দাঁড়িয়েই রয়েছি, অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি। মানে আমি কি দেখলাম ওখানে, মানে আমার শরীর ছেড়ে দিয়েছে, মানে রাস্তাতেও উঠে আমি আমার মাথার আর কাজ করছে না, বিশ্বাস করো। স্বাভাবিক, ওই সময়টা এরকম ভাবে মাথা কাজ করবে না। ওরকমই তার আগের দিন রাতে ঘুম নেই, 2 দিন 3 দিন আগে এরকম জার্নি করে আসা, একটা আলাদা জায়গা, এনভায়রনমেন্ট টোটালি চেঞ্জ, তারপরে এরকম মানে আর কাজ করতে পারছে না মাথায়। আমি কোনো রকম ভাবে 10-15 মিনিট ওখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে তারপরে ক্যাব ধরে গেলাম, গিয়ে ডিউটি করছি। লাঞ্চ টাইম, কোনো ডিউটির সময় কোনো ঠিক আছে, নিজেকে সামলে ডিউটি করলাম। লাঞ্চ টাইমে আমি জানি বাকি মেয়েরাও, ওদেরও আমার আগে লাঞ্চ হয়, কিন্তু ওরা ঠিক ওই 2টো নাগাদ আসে। মানে আমাদের টাইমটা কেমন ছিল, এয়ারপোর্টে একটা ক্যান্টিন ছিল, সেই ক্যান্টিনে আমরা 50% অফে সব খেতে পারতাম। তো আমরা আগে 1টার মধ্যে ডিউটি আসতাম, এসে 2টো 2:30টার দিকে লাঞ্চে যেতাম। মানে যারা খেয়ে আসতো না, এমনিতে তো আমাদের ব্রেক আছে, তো আমরা ওই সময় ব্রেক নিতাম। মানে ওখানে সবাই তাই নেয়, সেই জন্য আমাদেরকেও বলা হয়েছিল, কারণ ওই সময় লাঞ্চের টাইম, তো ওখানে 50% অফে পাওয়া যায়, রাইস ফাইস সবই পাওয়া যাবে। তাই আমাদের বলা হয়েছিল তোমরা যেহেতু বাঙালি, ওখানে সব পাবে, বাঙালিরও খাবার দাবার পাবে, তো তোমরা ওই টাইমে খেয়ে নেবে। আর যে মর্নিং শিফটে থাকবে তার তো সেই 4টে বেজে যাবে ছুটি হবে, তো সে কিছুটা সামলাবে,
যাবে, তুমি এসেই যদি মনে করো এন্ট্রি করে দিয়ে খেতে যাবে, খেতে চলে যাবে। আর যদি মনে করো পরে যাবে, পরে কেউ ছাড়তে পারবে না। কারণ আমার ক্ষেত্রে কি ছিল, আমি তো একটা রিটেল স্টোরে ছিলাম, একটা বড় কোম্পানিতে। তো আমার স্টোরটা ছিল, বাকি যে আমরা টোটাল 4টে মেয়ে গেছি, বাকি 3টে মেয়ের ছিল, তার মধ্যে 2টো মেয়ের ইন্টারন্যাশনালে, একজনের ডোমেস্টিকে, একজনের ইন্টারন্যাশনাল। আমি ছিলাম পুরো একটা স্টোর যেটা এয়ারপোর্টের এন্ট্রি গেটের বাইরে, যেটা আউটসাইডে। জানি না তুমি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে গেছো কিনা, এয়ারপোর্টটাই দেখবে, এয়ারপোর্ট থেকে বেরিয়েও অনেকটা শপিং মলের মতো ওদের বাইরে অনেকটা এরিয়া ধরে আছে। তো আমার আউটলেটটা ছিল ওইখানে, আর আমি একাই ছিলাম। ওকে, ওকে। জানি না কেন প্রথম দিন থেকে আমাকে একাই শিফট দিচ্ছে। এবার যাই হোক, আমি ভাবলাম ঠিক আছে, একাই শিফট দেওয়া ভালো, না কোনো এখানে ম্যানেজার আছে, না টিম লিডার আছে, কোনো সমস্যা নেই, আমি শান্তিতেই থাকবো। না আবার আরেকটা জিনিস কি, ওই ওই আউটলেটে আবার সিসি ক্যামেরাও কিছুদিন আগে খারাপ হয়ে গেছে। তাই আমি ভাবলাম ঠিক আছে, ফোনও ঘাঁটতে পারবো, মানে যেটা হয় আর কি। আর ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি একা শান্তিতে ডিউটি করব। তো ওই জন্য লাঞ্চের ব্যাপারটা আমার ক্ষেত্রে ওই ছিল, কারণ ও বাড়ি চলে গেলে আমি আর পরে লাঞ্চ পাবো না। তাই আমি ওই 2টা-2:30টার সময় লাঞ্চ যেতাম, তো বাকি মেয়েরা ওই সময় আসতো। আমি ভাবলাম যে ঠিক আছে, ওই সময়তেই কথা হবে, এখন ফোনে কি বলবো, আর পাশ থেকে কে কি শুনবে, কি ভাববে, এইসব ভেবে পাগল ভাবে। মানে অনেকেই আছে বিশ্বাস করে না, না। আর অত বড় একটা জায়গা, হতে পারে আমরা বাঙালিরা বিশ্বাস করি একটু বেশি ভূত প্রেত বা কি হতে পারে, নাও করে, তো পাগল ভাববে। ওই ভেবে আমরা, মানে আমি ভাবি যে না, ওদের সামনাসামনি বলবো। ওটা ভেবে লাঞ্চে যাব, আমাদের স্টোর থেকে 2-3 মিনিট হাঁটতে হবে ক্যান্টিনটা। যাব, ওই সময় ওই ফার্স্ট ডে যে দিদিটা আমাদেরকে ওই রুমটাতে নিয়ে গেছিল, শাইনি দি, ওই দিদিটার সাথে দেখা হলো। হঠাৎ করে দিদিটা বলছে, কিরে ভালো আছিস? আমি বলছি হ্যাঁ ভালো আছি। মানে আমিও তো অনেক, মানে নর্মাল ভাবে নেই, যেহেতু এত কিছু হচ্ছে। আমি বলছি হ্যাঁ ভালো। আমি রিটার্ন আর জিজ্ঞেসও করিনি কি বৃত্তান্ত, ভালো। আর মাথায় কাজও করেনি যে ওকে বলি বা ওকে জিজ্ঞেস করি, কিছু কাজ করেনি। বলছে সব ঠিকঠাক? আমি বলছি হ্যাঁ, মাথা নাড়ায়, নর্মালি মাথা নাড়ায়, মাথায় আসেনি যে এই সব বিষয়টা, মানে যা হয়ে গেল সকালবেলা বা রাতে, আগের দিন রাতে। ওইটা বলছে, আমি মাথা নাড়াই যখন, হ্যাঁ সব ঠিক আছে, তখন বলছে সব ঠিক আছে, জাস্ট মানে এইরকম একটা রিপ্লাই। আমি তখন মাথায় হঠাৎ কাজ করলো, কি হলো, ওর রিয়াকশনটা এরকম কেন? আমি বলছি কি হলো? বলছে না সব ঠিক আছে, ওটাই বলছিলাম। বলছি না, তুমি এরকম বললে কেন? তখন যখন মানে আমি কিছু জিজ্ঞেস করতে যাবো, বলতে যে এই আমার টাইম শেষ হয়ে যাবে, আমি যাই রে, আমি পরে কথা হবে। আমার একটা ব্যাড হ্যাবিট আছে, আমি আবার কারোর হুটহাট ফোন নাম্বার নিই না। মানে আমি যে ফোন নাম্বারটা নেব আর নিতে পারিনি, আমি জানি বাকি মেয়েরা নিয়েছে, কথা বেশি বলছিল, তো ওরা নিয়েছে, ওদের কাছে আছে, ওই জন্য আমি সেই দিন আর নিইনি ফার্স্ট ডে। তো আমি ডাকছি, শালিনী দি শোনো, তোমার কন্ট্যাক্ট নাম্বারটা, এই পরে 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 কথা হবে বলে ও জন্য ব্যস্ততা দেখিয়ে চলে গেল। এইবার আমার না জিনিসটা মাথায় আসলো, আমি খেতে বসে ভাবছি যে অনেক ব্যাপার আছে। তারপরে ভাবলাম যে ওদেরকে বলি, মেয়েটাকে বলছি, আমার রুমমেটকে, যে জানিস তো এরকম দিদিটা এই রিয়াক্ট করলো। আর আজকে সকালে কি হয়েছে, এরকম যখন বলতে শুরু করি, পাশ থেকে মোহামেডান মেয়েটা বলছে, আবার সমাধি তুমি আবার দিন দুপুরে কে ভূত দেখে। ও না জাস্ট এরকম রিয়েক্ট। আবার ওর কথাটা শুনে না আমার কেমন বিরক্তি লাগছে, আমি আর কিচ্ছু বলি না। বিশ্বাস করো, আমি যে ওদেরকে বলবো শুধু তো ওরা, আমি জাস্ট এটা ভাবছি আমার সাথে তো হচ্ছে, ঠিক আছে আমি নাই মরলাম, তো জিনিসটা তো ওদের সাথেও হতে পারে। আমি এটাই বলতে চাইছি যে জিনিসটা, যে ও ওরা কেউ কিছু ইয়ে করলো না। বাকি পাশের মেয়েটা আমাকে হাত চেপে বললো, পরে কথা বলো সমাধি, এখানে ঝামেলা করো না। আমি বললাম ঠিক আছে, কিচ্ছু বলবো না। যাই হোক, আমি একটু রাগ ফাগ দেখিয়ে চলে আসি। আর ওদের মর্নিং এ যাদের ডিউটি শেষ হবে, মানে 4টের দিকে শেষ হবে, তার মধ্যে 2টো মেয়ে দাঁড়িয়ে আছে, ওরা যাবে না রুমে। মানে বলছে আমরা রুমে যাব না। আমি বলছি কেন রে? বলছে না সমাধি, তোমার যখন ছুটি হবে একসাথে যাব। আমি বলছি তোরা 3টে মেয়ে একসাথে যা না, 3জনে তো থাকবি রুমে। বলছে না ভালো লাগছে না, এখানে ঘুরি, একসাথেই যাব, কেমন লাগছে। আর ওসব হওয়ার পর থেকে তো আর আমাকে এরকম বলে। বললাম ঠিক আছে, তাই হোক, তাহলে আমিও রাতে যাওয়ার সময় তোদেরকে পাবো, নাহলে আমারও ভয় লাগবে একা একা অচেনা জায়গা। মানে এই ভয়টা হচ্ছে অচেনা জায়গা, অত রাতে আমি যাব। আর তারপরেও এয়ারপোর্ট থেকে যে আমাদের লোকেশনটা, সেখানে ক্যাবে করে যেতে হয়। মানে বাস অনেকটা টাইমে যায়, ওই ওই জায়গাটা এমন জায়গা যে ওখান থেকে
সবাই ক্যাবে করেই যায়। আর ক্যাবের ক্ষেত্রে অনেক মানে আমি তো আর একা যাবো না, অনেকে আশেপাশের লোকজনও উঠবে ওই সেম রুটে। তো ওইসবের জন্য আমার একটু ভয় লাগছিল। তো স্বাভাবিক, সবারই একা ভয় লাগবে, অচেনা জায়গা। তা আমরা বলি ঠিক আছে, অসুবিধা নেই, সবাই একসাথে যাব। সেই দিন রুমটাতে যাই। আবার মানে আমরা এই কদিন ধরে মানে ওই জিনিসটা হওয়ার পর থেকে মানে আগের দিন রাত্রে যেহেতু হয়েছে না, তো ওই মেয়েটা মধ্যে থেকে মুসলিম মেয়েটা কিছু বলে না। ওর রুমে গিয়ে, যে রুমটাতে পিকচার্স লাগানো আছে ঠাকুর দেবতার, ও রুমটাতে বেড ঠিক করছে। তখন ওর রুমমেট বলছে, আমি কিন্তু এই রুমে শোবো না, তুই পারলে একা শো। বলছে কেন? বলছে না না, আমি ওই রুমে গিয়ে শোবো। ও আর ভয়তে বলছে না, মেয়েটা তো রেগে যাচ্ছে যে না, কালকে ইনসিডেন্টের জন্য আমরা একসাথে মানে এই রুমে থাকবো না, ওই রুমে থাকবো। তো বলছে ঠিক আছে, তোর যদি মনে হয় ওখানে থাকিস থাকবি। তো ও আর যায় না। তারপরে কিছুক্ষণ পর ডোর লক হচ্ছে আমাদের, হ্যাঁ, আধা ঘন্টা এরকম। তখন আমি বলছি দাঁড়া, ডোর লক হচ্ছে, ঠিক লাগছে না, এরকম ভয়ে ভয়ে বলছি। ও তখন অপোজিট থেকে বলছে, আরে দরজাটা খোল তোরা, আমি তো। ওই মুসলিম মেয়েটা বলছে। আমি বলছি ও আচ্ছা, খোল খোল। বলছে আমি একা একা কি করব, সবাই তোরা একা, মানে ও ভয় পেয়েছে সেটা বলছে না, বা ভয়ের কিছু ব্যাপার আছে সেটা না, ওর চোখ মুখ দেখে এমনি ও ভয় পাওয়ার টাইপের মেয়ে না, এরকমই বোঝাই যায়। ও বলছে আমি একা একা কি করব, একটা মানে উম উম, গল্প করারও কেউ নেই, আমার তো আর সোনা বাবু নেই যে হ্যালো করব, এরকম বলছে, হাসছে। তখন আমরা সবাই হেসে দিলাম, আমি যে তা শো, তোরা সবাই একসাথেই থাকি, সেটাই তো বলছিলাম আমরা। আবার মানে আমরা ঘুমিয়ে পড়ি, মানে আগের দিন রাতে তো ওরকম ব্যাপার হয়েছে। আমি একটু লেট নাইট একটু জেগে থাকি, তারপরে আমারও ঘুম পেয়ে যায়। মানে আমি আর কন্ট্রোল করতে পারি না, আমি ভেবেছিলাম ভোর পর্যন্তই জেগে থাকবো, কিন্তু ওইভাবে তো আর শরীর চলবে না, ডিউটি যায়। তো যাই হোক, আমিও ঘুমিয়ে পড়ি সেই দিন রাত্রে, মানে মোটামুটি আমাদের কোনো সমস্যা হয়নি। আর সকাল হয়, ওরা ডিউটি যায়, আমি ওরম 10টা 11টা পর্যন্ত মরার মতো ঘুমাই। মানে আমাদের ডিসাইড হয়েছিল যে আমি যেহেতু লেটে বেরোবো, তো সকালে রান্না করব, রান্না করে ওদের জন্য যাই হোক রেখে যাবো, যারা 4টেয় আসবে তারা খাবে। তারা তো পরে ডিসাইড হয়ে যায়, মানে ছুটি হয়ে যাওয়ার পর আর ভয়তে আসে না, মানে প্রথম থেকেই ডিসিশন ছিল। কিন্তু আমিও আর রান্নাঘরে যাই না, দিন হোক মানে সবাই, আগের দিন রাতেও মানে আমরা গেছি সবাই 4জন মিলে একসাথে সাথে রান্নাঘরে গেছি তাড়াতাড়ি, মানে 10টা 11 মানে কি বলবো, সেদ্ধ ভাত করে কোনো রকম খেয়েছি সবাই একসাথে সাথে, মানে এরকম ব্যাপার হয়ে গেছে, কিচেনে যাওয়া নিয়ে। তো সেই রাতটার মানে আমাদের কোনো সমস্যা হয়নি স্যাটারডেটা। এবার সানডে হলো, ওরা সকাল ডিউটি বেরিয়ে গেল। এইবার সেকেন্ড ঘটনাটা কি হলো, আমি আবার রেডি হই, বেরোই নর্মালি, ঠিকঠাক লাগছিল, মানে একটু ভয়ও কম ছিল যেহেতু আগের দিন রাতে আমরা কিছু পাইনি। তা বললাম ঠিক আছে, তাহলে মনে হয় মনেরই ভুল হতে পারে, এইসব ভেবে একটু মানে মনটাকে সান্ত্বনা দিয়ে একটু হ্যাপি হ্যাপি হওয়ার চেষ্টা মানে করে, যাই হোক বেরোচ্ছি। বেরিয়েও গেছি, তালা ফালাও দিলাম না, কোনো সমস্যা নেই। মানে আগের দিন যে ওরম দেখেছি, আমি আর পেছনও ফিরিনি, পুরো দরজাটা দিয়ে তালার দিকেই তাকিয়ে তালাই বন্ধ করে আমি বেরিয়েছি। মানে আমি আর তাকাবোই না ফ্লোরে, আমি ওই মানে কি বলবো, রুমের দিকে কোনো দিকে তাকাবো না, দরজাটা টানবো ওরকম ভেবে ভেবেই আমি বেরিয়েছি, আর তাই করেছি। আমি কোনো দিকে তাকাবো না, তালাটা মেরেই মানে দৌড় মারবো ওরকম ভেবে বেরিয়েছি। বেরিয়ে হেঁটেছি আমাদের বিল্ডিং মানে থেকে মেন রোডের দিকে যাচ্ছি। আমাদের মেন রোডটা কেমন ছিল বলছি। বিল্ডিং গুলো ক্রস করার পর একটা নর্মাল পাড়ার রাস্তা, সেই রাস্তা থেকে রেলিং আছে, রেলিংটা টপকাতে হবে, রেলিং এর ওখানে আবার ইট ফিট দেওয়া আছে, যারা হাইট শর্ট বা যাই হোক ছোট বাচ্চা তারা ওইভাবে রেলিং পারাবে, নাহলে অনেকটা গিয়ে সেই হয় না ইউ টার্ন, জায়গা ফাঁকা থাকে, সেই জায়গা দিয়ে ঘুরে যেতে হবে, সেই জন্য ওখানে শর্টকাট অন্যরা করে রেখেছে, পাড়ার হয়তো লোকেরাই করে রেখেছে। তো আমরা কদিন ধরে ওই করছি, ওই ওই ফ্ল্যাটের সামনে দিয়ে গিয়ে রোডে উঠছি, ওইখান থেকে সামনে দিয়ে রেলিং পার করছি করে হাই রোডে উঠছি। আমার মনে আছে আমি দেখতে পাচ্ছি রেলিং আছে, যেখান দিয়ে আমি ওই পাটা, যেহেতু আমি নাটা ছিলাম, তো আমি আর একটু উঁচু জায়গা থেকে পার হব, নাহলে রেলিংটা ক্রস করতে পারবো না। তো আমি দেখতে পাচ্ছি এসেই গেছি। না, মনটা খুশ যে না, কোনো সমস্যা নেই। ওইটা ভেবে আমি ওই রেলিং এর দিকে যাব, আমি দেখতে পাচ্ছি অপোজিটে বাস স্টপ। বিশ্বাস কর, তারপরে আমি জানি না কি, আমার আর কোনো মনেই নেই কোনো কিছু। আমি কিছুক্ষণ পর মানে আমি বলছি ঠিক ডট 11:30টার দিকে বেরিয়েছি, 1টা থেকে ডিউটি, আমার 12:30টার মধ্যে ইন করতে হবে, 12:30 পৌনে 1টা। তো এই হিসেবে যেহেতু ক্যাব পাবো পাবো না এইটার জন্য আরো টাইম নিয়ে বেরোই। আমি প্রত্যেক দিনই ওরকম 12:30 12টার দিকে বেরোই। আমি 12:30 সেই দিন আমার মনে আছে 12:30টার দিকে বেরিয়েছি। আমি
রাস্তায় বেরিয়ে 11:15 2 থেকে 3 মিনিট লাগে ওই মেন রোডের ওই রেলিং এর ওখানে পৌঁছাতে। তো কটা হবে, 12টা বাজতে 5 মিনিট 10 মিনিট বাকি এরকম। তারপরে আমি দেখছি আমি রোড ক্রস করে ফেলেছি। দেখো, ভাবো, দুটো রেলিং আমি পার করে ফেলেছি। আমি মানে হাই রোড তো, একটা হচ্ছে যাওয়ার রাস্তা, একটা আসার রাস্তা, তো পরপর আরেকটা রেলিং আছে, সেটাও ক্রস করে অতটা চওড়া রাস্তা পার করে গাড়ি ঘোড়ার মধ্য দিয়ে, যেখানে কোনো সিগন্যাল নেই, যেহেতু মিডিলে হাই রোড, মিডিল সাইডে তো কোনো গাড়ি দাঁড়ায় না সিগন্যাল ছাড়া। তো সেইখানে দাঁড়িয়ে যে গাড়ি কম হবে, তারপরে রোড ক্রস করে ওপারে যাব, এতটা টাইম লাগে, মানে এত কিছু করতে হয়। এই 2-3টে স্টেপ করার পর গিয়ে আমি আমার জোনে গিয়ে দাঁড়াবো, ওই বাস স্টপে, যেখান থেকে ক্যাব পাবো। কারণ ওখানে হাত দিলে ক্যাব দাঁড়াবে, মাঝখানে দাঁড়ালে তো আর দুম করে ক্যাব দাঁড়ায় না, একটা যেরকম বাস স্টপের স্টপেজ আছে ওইখানেই দাঁড়ায়। আমি দেখছি ঠিক ওই স্টপেজের থেকে 2-3 পা এগিয়ে আমি অপোজিট সাইডে দাঁড়িয়ে আছি। এইবার আমার মাথায় কাজ করছে না, আমার মনে করতে, মানে আমি কিছুতেই মনে করতে পারছি না। আমি তো বেরোলাম, বেরিয়ে রোডে আসলাম, তারপরে রেলিং কখন পার হলাম, আবার ওই রাস্তাটা পার হয়ে এই রাস্তার রেলিং কখন পার হলাম, আর বাস স্টপে কখন আসলাম। প্রসেস তো অনেকটাই, কারণ রেলিংটা আমার ক্রস হতেও টাইম লাগে, কারণ ব্যাগ থাকে, আমি ওই ওই উঁচু জায়গাটায় যাব, পাটা ক্রস করব, মানে টাইম লাগে। এত কিছু আমার মনে নেই, আমি কিছুতেই জাস্ট মনে করতে পারছি না আমি কি এতটাই ভাবছি বা ভয় পেয়েছি, এরকম নিজেকে কোশ্চেন করছি। করতে করতে দেখি আমার তখন ঘড়িতে মানে খেয়াল হলো, আমি বললাম এবার তো ডিউটির টাইম হয়েছে, বলে আমি ঘড়িটা দেখতে যাবো যে কটা বাজে জানো। আমি যদিও বা ধরে নিই আমি 12টার সময় রেলিং এর ওখানে গেছি, আমি দেখি 12:30 বাজে, 12:25 বাজে। ভাবো, আধা ঘন্টা ধরে কি আমি ওই রেলিং দুটো পার করছিলাম, আর তারপরেও আধা ঘন্টা ধরে কোনো মেমোরি আমার কাছে নেই। যখন দেখি আমি আবার কাঁপতে শুরু করি, জাস্ট আমার পুরো বুকটা আবার সেই প্রেশারাইজ হচ্ছে, মানে মনে হচ্ছে যেন এখানেই আমি পড়ে যাব, কিছু হবে। আমি রাস্তার মধ্যে বুঝতে পারছি না আমি কি করব, মানে ভাবার তো দূরে থাক, আমি জাস্ট ভাবছি যে এই আধা ঘন্টা আমার কি করে মনে নেই। আচ্ছা, এবার ভাবতে ভাবতে দেখি একটা ট্যাক্সি এসে দাঁড়ালে দেখি হ্যাঁ সিট আছে বসার, অনেকগুলো সিট থাকে না, তারা দাঁড়ায় না। তো বসলাম, বসে গেলাম। সেই আমার একটা ক্রস হয়ে গেল ডিউটি, টিম লিডার বকাবকি করলো, জাস্ট আমি না কাউকে কিছু বলতে পারছি না, মানে কাকে ফোন করব, কি বলবো। আমি বলছি লোকে তো আমায় পাগল ভাববে, লোকে বলবে যে আমার মনে হয় মেন্টালি কোনো প্রবলেম হয়েছে। আমি নিজেকেও কোশ্চেন করছি যে আমার মেন্টালি কোনো প্রবলেম হয়নি তো। আমি এইসব ভাবতে ভাবতে আমি কাউকে কিচ্ছু বলিনি, জাস্ট আমি চুপ শক্ট হয়ে মানে দাঁড়িয়ে আছি। আমার যে আগে মানে শিফটের স্টাফটা ছিল স্টোরের, সেই দিদিটা বলছে, দিদিটার নাম দিব্যা ছিল। দিব্যা দি বলছে ক্যা হুয়া হ্যায় बहन, যে নেই নেই কুছ নেই, मुझे खाया पिया कुछ, जाओ खा के आओ। तो আমি বললাম না পরে খাবো, हम बाद में खाएंगे। बोले जाओ जाओ खा के आओ, तबीयत ठीक नहीं है, तुम्हारा फेस देख के लग रहा है, এরকম ভাবে বলছে। তো আমি বলছি নেই নেই সব কুছ, ব্রেক লেকে आओ। তখন আমি বললাম না ঠিক আছে যাই, খিদেও পাচ্ছে, সকাল থেকে খাইনি, যাই। খেয়ে এবার আমি আসি, ওই দিদিটাকে রিলিজ করে দিই, ঠিক আছে। তারপরে কিছুক্ষণ টাইম গেল, ওরকম 4:30 হবে, ডিউটি করছি, কোনো সমস্যা নেই, আবার ঠিক হয়ে যায়। ওসব কিছু ভাবিনি, যেহেতু ডিউটির একটা টাইমে প্রেশার থাকে। তো হঠাৎ মাইন্ডে আসলো যে আমি আমার বটলে ওয়াটার নেই, আমি বললাম তাহলে ওয়াশরুমে যাই, জলটা রিফিল করে আসি। পাশের মানে যে স্টোর ছিল, মেয়েটার সাথেও কথাবার্তা হচ্ছিল, ওর মেয়েটাকে বলি যে সবটা তাহলে দেখ, এই সময় তো এখন এখানে প্যাসেঞ্জার নেই, একটু দেখ, কেউ আসলে বলবি ওয়াশরুমে গেছে। ওদের বলি, মানে আমাদের যে ইন্ডিভিজুয়াল যে বাকি স্টোর গুলো ছিল, যারা আমরা একজন একজন করে স্টাফ থাকি, তো আমরা পাশের সবাইকে প্রতিবেশী যেরকম হয়, প্রতিবেশী স্টাফদের বলে গেছি যে এরকম কেউ, মানে তারাও বলে যায় আমাদেরকে একটু লক্ষ্য রেখো। তো আমি রীতিমতো ওকে বলে যাই মেয়েটাকে, আমি আমার স্টোর থেকে ওয়াশরুমটা জাস্ট 1 মিনিটও না, মানে দূর থেকে দেখা যায়। তো আমি রীতিমতো যাই, ওখানে ওয়াটার ফিল করি, বটল রাখি, তারপর ওয়াশরুম সেরে, মানে আমার মনে আছে যেটুকু আমার মাইন্ডে আছে, কারণ আমার বেশি টাইম লাগেনি, ধরেই নি যে 5-7 মিনিট লেগেছে। এইবার আমি বটলটা বা হাতে নিয়ে এবার যাচ্ছি, পা বেরিয়েছি ওয়াশরুম থেকে বেরিয়ে, আমি দেখতে পাচ্ছি স্টোরটা আছে।
আবার মনে নেই আমার কিছু। আমার যখন আবার আমি যে পজিশনে আমার আবার সেন্স আসে, আমি দেখি এয়ারপোর্টের একটা অন্য সাইডে আছি, যে সাইডে আমি কখনো যাইনি। ঠিক আছে, আমার হাতে বটল ইয়ে আছে, আমি ওই রাস্তাগুলো চিনতে পারছি না। দেখি না এয়ারপোর্টেরই মধ্যে, স্টাফদেরও দেখতে পাচ্ছি, অন্য মানে অন্যান্য জায়গায় দেখে বোঝা যায়। আমি কিছুতেই মেলাতে পারছি না ওটা কোন দিক সাইডের রাস্তা, কারণ আমার তো হচ্ছে না, আমি তো যাইনি, আর ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা অনেকটাই বড়। তা পাশে অন্য দোকানের স্টাফকে জিজ্ঞেস করলাম এটা কোন সাইড, আর আমি আমার স্টোরের নাম বলে বললাম ওটা কোন দিকে হবে। তখন আমাকে সে দেখিয়ে দিল পথ। আমি দেখলাম একটা দুটো মানে টার্নিং নিয়ে, গলি নিয়ে তারপরে যেতে হচ্ছে, মানে গলি না ওই টার্নিং, যাই হোক। আমি সেখান থেকে আসলাম স্টোরে, এসে ওই মেয়েটাকে ফার্স্ট আমি জিজ্ঞেস করি, কারণ সকালেও আমার সাথে সেম ইনসিডেন্ট হয়েছে, যে আমার মনে নেই, টাইম অনেকটা গেছে। আমি ওই মেয়েটাকে জিজ্ঞেস করি যে কি রে, আমি কতক্ষণ হলো রে ওয়াশরুমে গেছি, কারণ আমি মেয়েটাকে বলিনি যে ক্যামেরা কাজ করে না, আমি যে ক্যামেরায় দেখলে টিম লিডার চিৎকার করবে যে এতক্ষণ স্টোর ছেড়ে আছি, একটু বলতে পারবি কতক্ষণ হবে অ্যাপ্রক্স, কারণ আমার না মাইন্ডে নেই, কারণ যদি দেখে থাকে তো কোনো এক্সকিউজ দিতে হবে। ওকে এইভাবে বলি, তো ও বলছে আমিও তো অত ঘড়ি দেখিনি, তো যতদূর মনে হয় তুমি ওরম 30-40 মিনিট নেই। আমাকে যখন বলেছে আমি আবার 30-40 মিনিট, তখন আমি বলছি শিওর তুই? ও তারপরে মনে করে বললো হ্যাঁ শিওর আমি, তুমি 30-40 মিনিট নেই। কি করছিলে এতক্ষণ, কোথায় গেছিলে, ঘুরতে গেছিলে? আমি বলছি হ্যাঁ একটু ওইদিকে হাঁটতে গেছিলাম। কিছু বলিনি, জাস্ট আমি না ওর সব থেকে বেরিয়ে আমার সবটাকে দেখছি, আর আমি ওয়াশরুমের দিকে মানে বাঁ সাইডে তখন তাকিয়ে দেখছি অত দূর, ওখান থেকে আমি অন্য জায়গায়, তারপরেও যেখানে আমি কোনোদিন যাইনি, রাস্তাটা অন্যদিকে, আমি কি করতে গেলাম, কিভাবে গেলাম, 30 মিনিট ধরে আমি কি করছি, এই ভেবে এবার আমি ভাবলাম ঠিক আছে পরে ভাবা যাবে, ডিউটির টাইম, এমনিতেই অনেকটা টাইম চলে গেছে, আমি আমার শপের মানে দিকে পা বেরোচ্ছি। আর আমার স্টোরটা এমন ছিল যে স্টোরটার মানে কি বলবো, পুরো কাঁচ দিয়ে ঘেরা যেরকম হয়, তো ডোরটাও ছিল কাঁচের ডোরটা, তো এক সাইড ডোরটা খোলা থাকে আর একটা আমরা বন্ধ রাখি। আমি যখনই সেকেন্ড আওয়ার্স যাই মানে শিফটে, তখন দেখি ওই লেফট সাইডটা ওরকম বন্ধ থাকে, আর ওই ডোরটার একদম যেহেতু ভারী দরজাটা তো ইট দেওয়া থাকে একটা, আর রাইটটা খোলা থাকে, তো যেটা খোলা স্বাভাবিক আমি ওইটা দিয়েই ঢুকবো, ওই ডোরটা দিয়েই। তো বিশ্বাস করবে না, আমি দেখছি আর যেটা এতদিন ধরেও ছিল সেম জিনিস, রাইট সাইডটা খোলা, আমি সেটা দিয়ে ঢুকছি, ধারাম করে মানে কি বলবো, দেখি বাড়ি খেলাম ওই গেটের হাতলটায়, বাড়ি খেয়ে যখন পড়ে যায় দেখি এইটা বন্ধ, রাইট সাইডটা বন্ধ, লেফট সাইডটা মানে কি বলবো যেটা মানে হয় অপোজিটটা, আমি জাস্ট মাথা ধরে মানে কি বলবো তোমায়, মানে ধাক্কা খেয়েছি, পুরো ফিল করতে পারছি পেছন থেকে জোরে কেউ ধাক্কা মেরেছে, কারণ আমি যখন সিঁড়ি দিয়ে উঠে ওই ডোরটার কাছে পৌঁছাই প্রচন্ড ফোর্সফুলি আমাকে মানে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে, যার জন্যই আমি মাথাটা ঠুকি, আর যেটা খোলা দরজা মানে কি বলবো ওটা বন্ধ থাকে, মানে হ্যালুসিনেশন হয়, মানে অপোজিট হয়, যেটা খোলা সেটা বন্ধ, যেটা বন্ধ মানে সেটা খোলা, এরকম হয়েছে। তো হয়ে হাতলটা মানে যেহেতু লোহা ছিল, লোহার, তো প্রচন্ড পরিমাণে আমার লেগেছে, লেগে পড়ে গেলে পাশের স্টোর থেকে মেয়েটা ছুটে এসেছে, জোরে ধাক্কাকে আমি ছিটকে পড়ে গেছি। ও বলছে কি হলো, আমি হোঁচট টোচট খেলে নাকি কিছু হলো, আমি কি বলবো, আমি মাথাটা ধরে এত জোরে আমার রাইট সাইডে লেগেছে, কি বলবো, আমার আগুন হয়ে গেছে, মানে আমি হাত কাঁপছে, আমি ধরে নিয়ে মানে ওয়াশরুমে গেছি, কারণ আমার ফিল হচ্ছে মাথা দিয়ে চুইয়ে চুইয়ে কিছু একটা পড়ছে, মানে আমি ভাবছি আমার কেটে গেছে, ফ্র্যাকচার হয়ে গেছে, আমার রক্ত পড়ছে চোখের ধারে এরকম সাইড দিয়ে পড়ছে চুইয়ে চুইয়ে, সেইটা ফিল করতে পেরে আমি ওয়াশরুমে তাড়াতাড়ি ছুটেছি যে কি হয়ে গেল আমার, রক্ত পড়ছে জল দিতে হবে, মানে আগেই মাথাটাই কাজ করলো ওয়াশরুমে যায়, কারণ যেহেতু ওখানে প্যাসেঞ্জার ভর্তি লোকজন আছে, মানে একটা অন্যরকম ফিল, আমার মাথায় আগে আছে ওয়াশরুমে যাই, আমি ওই মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে ওয়াশরুমে গেছি, আমি সর 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 ওয়াশরুমে যাবো বলে বেরিয়ে গেছি কিছু না বলে, বেরিয়ে গিয়ে বিশ্বাস করবে না ওয়াশরুমে গিয়ে দেখি
কিচ্ছু হয়নি। আমি যেটা ফিল করছি, রক্ত পড়ছে চোখের সাইড দিয়ে, নাক দিয়ে, মানে চুইয়ে চুইয়ে মাথা থেকে, আহ, সেটা নেই। কিন্তু প্রচন্ড পরিমাণে আমার মাথায় পেন হচ্ছে, প্রচন্ড লেগেছে, পেন হচ্ছে। কিন্তু আমি আয়নায় দেখছি আমি কিছু দেখতে পাচ্ছি না যে আমার রক্ত পড়ছে, কিন্তু আমি ফিল করতে পারছি। আমি বললাম আমি পাগল হয়ে গেলাম না, মানে সেরকম ভাবছি, কারণ দুটো মানে ইনসিডেন্ট একই দিনে, যে আমার মনে নেই, 30 মিনিট 40 মিনিট গ্যাপ, কোথায় মানে যাচ্ছি সেটাও নেই। আমার অন্যরকম ফিল হচ্ছে। বলে চোখে মুখে জল দিয়ে ওখানে ওয়াশরুমের থেকে বেরিয়ে স্টোরের সামনে আসি, অফিসে ফোন করি টিম লিডারকে যে আমি এখানে পড়ে গেছি, পাশের সবাইকে জিজ্ঞেস করুন, আমার খুব শরীর খারাপ লাগছে, মাথায় লেগেছে, আমাকে ছুটি দিতে হবে। তো ওরা ব্যবস্থা করে বলছে দাঁড়াও, একা যেতে পারবে? আমি বলছি না, আমার টিম মেম্বার, ওদেরও তো ছুটির মানে হয়ে গেছে, ওরা আছে এখানে, আমি ওদের সাথেই চলে যাব। তো বললো ঠিক আছে। আমি গেলাম, সবাইকে বললাম যে এরকম এরকম সবাই তো আমার মাথায় বলছে ওষুধ খাবে, এই খাবে, ডক্টর না কিছু না, যদি বাড়াবাড়ি কিছু হয় তো দেখছি কি করা যাবে। ওরাও ভয় পেয়ে গেছে, কারণ আমি আমি আমার আর শরীর মানে দিচ্ছে না, আমি প্রচন্ড মানে ভীতু। তারপরে মাথায় কাজ করছে না যে আমি কোথায় যাচ্ছি, কি করছি, হঠাৎ করে সেন্স ফিরছে দিন দুপুরে, যেটা আমি যদি প্যারানর্মাল এরকম কিছু ভাবি, ভৌতিক জিনিস মাথার মধ্যে এটা কাজ করছে, সেটা রাতে হবে, দিনে হবে কেন, এরকম ভাবছি। যে এয়ারপোর্টের মতো এত, যেখানে লোক রয়েছে সবাই, সেখানে কেন এরকম হচ্ছে, এইসব ভাবছি। ভাবতে ভাবতে ভাবছি আমার কিছু মনে হয় হয়ে গেছে। এই ভাবতে ভাবতে পাশ থেকে একটা আওয়াজ, চিৎকারের আওয়াজ, কমন ওয়াশরুমে পাশের রুমে থাকা যে মেয়েটা ছিল, বাঙালি মেয়ে, একটা মুসলিম আর একটা বাঙালি ছিল, আগেই বলেছি, সেই বাঙালি মেয়েটা চিৎকার। আর ওর কোকড়া কোকড়া বড় বড় চুল ছিল, ওর আমি সেমি হাইট, ও একটু হেলদি ছিল। তো ও চিৎকার করে, আমিও ওই অবস্থায় পারছি না উঠতে, আমিও উঠেও দৌড় মেরেছি, বাকি বাকি দুজনে ওয়াশরুমের সামনে গেছে, গেলে বলছে কি হয়েছে কি হয়েছে, মেয়েটার নাম ধরে। ওর কোনো সাড়া শব্দ পাচ্ছি না। আমি যে কি রে, দরজা ফরজা ভাঙতে হবে নাকি, ও পড়ে গেল, কিছু হলো, এইসব ভেবে আমরা সবাই ভয় পাচ্ছি। তারপরে দেখি না, ও দরজা খুলে বেরিয়ে, ওর চোখ ঠোক মানে কি বলবো ভয়তে, ও বলছে আমার চুল ধরে কেউ টেনেছে। আমি সাবান টাবান চোখে মুখে দিয়ে স্নান করছি, পেছন থেকে পুরো পরিষ্কার বুঝলাম ওই মেয়েটা বলছে আর কি, ওর চুল ধরে কেউ জোরে টেনেছে। টানলেও চিৎকার করে উঠে চোখ মুখ ধুয়ে দেখে কিছু নেই, ও তখনই বেরিয়ে আসে। তখন মেয়েটা আর মানে, ওয়াশরুমে আমরা যাব কি, আমি লাস্টে বললাম তুই আমার ওয়াশরুমে চল, আমরা সবাই আছি, চল, তোকে ডোর লক করতে হবে না, তুই ওই রকম ভাবে যেরকম পারিস স্নান কর, আমরা সবাই যেহেতু আমরা মেয়ে ছিলাম, তো ওইভাবে কোনো রকম স্নান করে করে বেরোয়। আমরা এবার ওয়াশরুমে যাবো কি, আগে কিচেনে যেতে ভয় পাচ্ছি, এবার ওয়াশরুমে যাবো কি, মানে আমার অবস্থা বুঝতে পারছো। তখন যে মুসলিম মেয়েটা আমাদের মধ্যে ছিল, একটু ভয় পাচ্ছিল না, সাহসী, সে সামনে দিয়ে বলছে না, ব্যাপারটা এবার অন্যরকমই, আমারও একটু একটু অন্যরকম লাগছে, দাঁড়াও দাঁড়াও সমাধি, আমি একটা কন্টাক্ট পেয়েছি, আমাদের বিল্ডিং দুটো পার করে আর একটা দিদি আছে সিনিয়র, পাঞ্জাবি দিদি, দিদিটার সাথে আমার শিফট দুদিন পড়েছিল, দিদিটা ফোন নাম্বার দিয়েছে, কোনো দরকার হলে ফোন করবি, ওকে একবার ফোন করি বা ওকে জানাই বা আসতে পারবি, ওরম ভাবে ফোনে বলিস না, পাগল ভাববে, এক কাজ কর, ওকে ডাক, পাশে যদি তোর সাথে ভালোভাবে কথা বলে থাকে ওকে ডাক। তো ওকে ফোন করলো, দিদিটার নাম সিমরান ছিল, দিদিটা আসলো তাড়াতাড়ি, পাশের দুটো বিল্ডিং পার করে ওর বিল্ডিং, ওদের বিল্ডিং ছিল, ওরাও অ্যাকোমোডেশনে আসে, আলাদা আলাদা জায়গার, 5-6টা মেয়ে আছে ওদেরও ফ্ল্যাটে, তো সেম কোম্পানি। ও আসে রীতিমতো, আমরা নতুন বলছি যে আসতে, একটু সমস্যা হয়েছে এরকম বলেছি, একটু আসবে, তো এসেছে। আসলে তখন ওর সাথে কথা বলে, আমরা যে প্রথমেই বলবো না, আগে দেখবো যে কিরকম, কারণ রিয়াকশনটা অন্যরকম হয়ে যাবে না, কে কিরকম ভাববে, আমরা ওই জন্য প্রথমে ওর সাথে কথা বলি, বলে ঠলে তখন আমি বলি দিদি একটা কথা বলবো, যে এরকম এরকম মানে আমরা একটু ভয় পেয়েছি, এই জিনিস হয়েছে, আমরা শর্টে বলি। তখন বলছে কি বলিস, বলছে যে সত্যি কি, আমি বলছি হ্যাঁ, তুমি এক কাজ করো, আমরা কেউ কিচেনেও যাচ্ছি না এখন, তো বাথরুমেও এরকম। আবার আমার সাথে তখন ওই মেয়েটা বলছে, একটা মেয়ে বলছে আমাদের মধ্যে, যে জানো আজকে সমাধির ওপর এরকম হয়েছে, ধাক্কা মেরেছে, সমাধি বলছে, এরকম হতে থাকলে তো সমস্যা আছে, কি করব, কোম্পানিতে কিভাবে জানাবো, তুমি একটু সিনিয়র আছো, এরকম আমরা বলছি যাতে আমাদের কিছু হয়।
ফ্ল্যাটটাতে প্রবলেম আছে আমরা বলে ভাবছি যে কিভাবে আমরা, ওই জন্য ওকে ডেকেছি যে কিভাবে আমরা কোম্পানিতে বলে একটা ব্যবস্থা করতে পারি। তখন ও বলছে কি বলিস, দাঁড়া আমি কিচেনে যাই। বিশ্বাস করবে না, ও এমন না যে অবিশ্বাস করে গেছে, ও বলছে এরকম বলছিস, তাহলে তো দাঁড়া দেখি আমি যাই। আমি বলছি যেও না, বলছে দাঁড়া আমি একাই যাই। তো ও দুবার ঘুরে আসলো, কিছু পায়নি। ও এসে বলছে না হতে পারে, এখন হতে পারে তোদের সাথে যেটা হচ্ছে, বা মেবি হতেই পারে তোরা যেটা ফিল করছিস আমি করছি না, এরকম বলছে। ও কোনো নেগেটিভ কথা বলছে না যে নেই। তখন ওর কি মনে হয়েছে, কিছুক্ষণ গল্প টল্প আমরা আড্ডা করি, যে ভয় থেকে আমরা কাটি একসাথে, যে 5খানা মেয়ে আছে। আর ওই দিদিটা খুব জলি টাইপের ছিল, খুব কথাবার্তা, মানে মনেই হচ্ছে না যে আমরা ওই দিদিটাকে চিনি না, মানে সবে ফার্স্ট টাইম দেখা। খুব ভালো ভালো, আর খুব ব্যবহারও ভালো ছিল। তারপরে হঠাৎ ওর কি মনে হয়েছে, ও গেছে কিচেনে, আমাদেরকে জানায় উনি, মানে ও সাডেনলি গেছে লিভিং রুম থেকে, বলছে কল আসছে আমি একটু বাইরে যাচ্ছি বলে কিচেনে গেছে আমাদের না জানিয়ে। ও কিচেনে অনেকক্ষণ ধরে ফোনে কথা বলছে, বলছে ওইভাবে, মানে ওরও জানি না কি বুদ্ধি কাজ করেছে, ও জেনে বুঝে হোক বা ফোনে কথা বলতে বলতে হোক, ও গেছে কিচেনটাতে। ও যাওয়ার পর ও সেম জিনিস ফিল করেছে, মানে ওর গা বরাবর কেউ ওপর থেকে নিচে পড়ছে, দুমদাম আওয়াজ হচ্ছে। প্রথমে ইগনোর করে গেছে, কথা বলছে, তারপরে ফোন কেটে দিয়েছে, দিয়ে ফিল করছে, করে ও ছুটে এসছে। ও এসে বলছে দরজা লক করে দিয়েছে, আমরা যে রুমে মানে সবাই মিলে যে রুমেই থাকি ওই রুমটাতে। ও দিদিটা বলছে সত্যি সমস্যা আছে এখানে, আমাদেরকে বলছে। আমি বলছি কেন দিদি কি হয়েছে, বলে আমি কথা বলতে বলতে বলছে আমি কিচেনে ছিলাম, মানে ও আমাদের মতো ভয় পেয়েছে, বাট ও ওরকম টাইপের না, আর পাঞ্জাবি মেয়ে, আর দেখতেও লম্বা চওড়া, একেবারে হাট্টা গোট্টা চেহারা যেরকম হয়। তো ওই দিদিটা বলছে একটু কিছু ফিল করেছি, যেটা আমারও একটু ভাবাচ্ছে, ভয়ও লাগছে। ঠিক আছে তো ওদের সাথে আজকে আমি থাকছি, হ্যাঁ। আমরা তখন বললাম তাহলে এক কাজ, আমরাও বললাম ঠিক আছে তুমি থাকো, কারণ আমরাও ভয় পাচ্ছি, বলে বুঝতে পারছি তোরাও ভয় পাচ্ছিস, আমি থাকি। দিদিটা বললো নিজে থেকেই, মানে ওরা আমাদের তো, ওই দিদিটা আমাদের এমনি অবস্থা দেখে বুঝে গেছে। তারপরে ওই দিদিটাও ফিল করেছে, বলে আমি থাকছি, ডোরটা লক করে রাখছি, আমরা বাইরে ঠাইরে যাবো না, ঘুমা, কালকে দেখছি কি করা যায়। আমরা শুয়ে পড়ি। আমার এমনিতেই পেন হচ্ছে, সকাল হয়, দিদিটাও ডিউটি চলে যায়, বাকিগুলো, একটা মেয়ে বলছে কি তুমি ডিউটি যেতে পারবে, আমি বলছি না কোম্পানিতে জানাই, আর তোরা পারলে আগে গিয়ে জানাস টিম লিডারকে, দেখি যদি ছুটি দেয়, বলে ছুটি দিলে তুমি একা কি করে থাকবে। আমি যে এয়ারপোর্টে গিয়ে বসে থাকবো, ডিউটি করবো না, বসে থাকবো, তোরা আসলে আমি আবার আসবো, এই বলে কাটায়। তো আমার ছুটি হয় না, কারণ আমি একটাই একজন স্টোরে থাকি, ওখানে মেয়ে অ্যাডজাস্ট হয়নি, বা মেবি হতে পারে ইচ্ছা করে ওরা দেয়নি, যাই হোক ইগনোর করে যায়, বলে হবে না, যেভাবে পারো এসে থাকো, ডিউটি না করলেও ওখানে পাহারা দাও স্টোরটাতে এসে, এটা বলে আমাকে। তো আমি কষ্ট মষ্ট করে গেলাম। আমি বেরিয়েছি, আবার রেডি ফেডি হয়ে ওরকম 11:30 আবার আমার না ভয় লাগছে, এবার রেলিংটা যে আমি পার হব, বিশ্বাস করো দাদা আমার না ভয় লাগছে, আমি কাঁপছি দিন দুপুরে। ভয় পাওয়াটা স্বাভাবিক। মানে আমার মনে হচ্ছে আবার আমি হ্যালুসিনেট করবো আগের দিনের মতো, বাড়ি খাবো, দরজায় বাড়ি খেয়েছি, হ্যালুসিনেট করে যদি আমি এখন গাড়ির তলায় আসি, এইরকম ভাবছি, আর চোখ দিয়ে আমার জল বেরোচ্ছে। তখন হঠাৎ রাইট সাইড দিয়ে কাঁধ বরাবর, মানে ঘাড় বরাবর বাঁ দিকের কাঁধে হাত, পরিষ্কার ফিল করছি কেউ নেই। আমি আবার ডান দিকে তাকিয়ে দেখলাম নেই। যখনই হাতটা রেখেছে আমি মানে বুঝে গেছি আজ আমার হয়তো শেষ, এ আমাকে হয়তো মেরেই ফেলবে, আজকে গাড়ি ফাড়ির তলায় ফেলবে, নাহলে কিছু একটা করবে, কারণ একবার তো করেছে অ্যাটাক, এটা আমি ভাবছি বড়সড় কিছু করবে। আমি না রেলিংটা ধরে দাঁড়িয়ে আছি, আমি পারি হবো না, যাবোই না আমি, এরকম ভেবে পুরো পরিষ্কার দাঁড়িয়ে আছি। তারপরে ভাবলাম না এই দিক দিয়ে গাড়ি আসছে না, রেলিংটা পার হয়ে যাই। 5-10 মিনিট পর ভাবছি, আমি কিন্তু দাঁড়িয়ে সেই 12টা থেকে 10-15 মিনিট হলো দাঁড়িয়ে, মনটাকে সাহস জুগিয়ে না আমি পার হচ্ছি। আমি দেখছি হাত ছড়ছে না, পারটা হলাম, পার হয়ে এবার যে মেন যে জায়গাটা মেন রোডের, সেটা পার হয়ে ওই পারে যাবো, সেটা আর আমার মানে না মন চাইছে, না পা এগোচ্ছে, না কিছু, আমি যাব না। আমি এবার জিদ ধরে বসে আছি, আজ যদি আমি এই রাস্তা পার হতে যাই গাড়ি নেই দেখে, আজ কিছু একটা হবে, আজ আমি শেষ, এই ভেবেই নিয়েছি, আমি মনকেই ভাবছি আমি শেষ, হয় আমি ব্যাক করবো রুমে, না রাস্তায় দাঁড়িয়ে থাকবো, না কিছু একটা করবো, এই ভেবে দাঁড়িয়ে আছি। তখন 12:30 বাজে, আরো 15-20 মিনিট দাঁড়িয়ে 12:30, আমি 1টা থেকে ডিউটি, তারপরেও এই অবস্থা মাথার, আমি কি করব, আমি জাস্ট কিছু মাথায় আসছে না, এমনিতেই মাথা ব্যথা, তারপরে এই 2-3টে পরপর ঘটনা, আমি কিচ্ছু না বুঝতে পেরে জাস্ট মাথার মধ্যে না একটা জিনিস মাথায় আসলো,
যে যেই হোক সে স্পষ্ট যেহেতু আমাকে ধরেছে, কাঁধ ধরেছে, আমি দেখতে পেয়েছি একটা মেল ছিল, যাই হোক যারই স্পিরিট হোক যাই হোক, যেটা বুঝে তো গেছি স্পিরিটই আছে। তো আমি জাস্ট ভগবানের নাম করে না একটা কথা ওকে বললাম, জানি না, আমি জানি কাজ হবে কি হবে না, জাস্ট বললাম সাহস জুগিয়ে, যেই আছো, আমি জানি না কে আছো, মানে কি হয়েছে তোমার সাথে, আমরা এখানে জব করতে এসেছি, বেশি দিন হয়নি, আমরা তোমাকে ডিস্টার্বও করতে আসিনি, না আমি তোমাকে চিনি, ক্ষতিও করতে এসেছি, তো আমাকে মেরো না, যদি চাও আমি না থাকি ওই রুমে, বা আমি জাস্ট এরকম বললাম, আমি জানি না মন থেকে এটা আসলো আমার বলতে, যে তোমার যদি আমাকে দিয়ে কোনো দরকার হয় বা আমি কোনো হেল্প করতে পারি সেটাও আমি করতে রাজি, কিন্তু আমাকে প্রাণে মেরো না। যে জিনিসটা হয়েছে কালকেও আমার সাথে, আমি পরিষ্কার বলছি, বুঝতে পারছি, তাও দেখি হাত সরছে না, জানো তো দাদা। তারপর কি হলো? আমি রীতিমতো, আর টাইম বেরিয়ে যাচ্ছে, আমি কতক্ষণ দাঁড়াবো, লাস্টে প্রচন্ড আমি রেগে যাই, মানে ভয় পাচ্ছি, আমার মাথার মধ্যে না একটা কাজ করে, আর একটা কথা বলি, আমি বলছি দেখো, মানে চ্যালেঞ্জিং মতো কথা, আমি জানি না, তখন আমার মাথা খারাপ হয়ে গেছে, মানে কেন হচ্ছে এই হচ্ছে, মানে কি সমস্যা, মানে হয় না একটা মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, ওই হয়ে গেছি আমি। লাস্টে বলছি যেই আছিস তুই, তুই এবার আমার মার, তুই মারলে আমিও তোর মতো হয়ে যাব, তারপরে আমি তোকে দেখে নেব, এখন তো আমি কমজোর না, তুই আমার ওপর যা খুশি তাই করছিস, আরো করতে পারিস, তুই এইভাবে মারবি, কারণ তোর মৃত্যু কিভাবে হয়েছে আমি জানি না, আমি জাস্ট এরকম ভাবেই বলেছি জোরে জোরে, তোর মৃত্যু কি হয়েছে আমি জানি না, কেন হয়েছে তার আমার হাত নেই, কিন্তু তুই যদি আমায় মারিস তোর এতে হাত থাকবে ইচ্ছাকৃত, আর আমিও যদি এই তোর মতো অপবিত্র আত্মা হয়ে যায় তোকে আমি ছাড়বো না, আর এটা ভেবে নিস তোর সাথে ভগবান আছে কি নেই, তুই যদি আমাকে ইচ্ছাকৃত ভাবে মারিস, আমার কোনো অপরাধ না থেকে আমার সাথে ভগবান থাকবে, এবার তুই ভেবে নিস সেখানে কে শক্তিশালী হবে। এই বলে চুপচাপ দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থেকে দেখি আমার কাঁধ থেকে না 2-3 মিনিট পর কাঁধ থেকে হাতটা সরলো, যে আমি রাস্তা পার হতে ভয় পাচ্ছিলাম না, বিশ্বাস করবে না দাদা, আমি দেখি আমার রাইট হাত, মানে হাত ধরলো কেউ একটা, ফিল করছি হাতটা ধরে আমাকে, মানে আমি ইচ্ছা নেই বা আমার প্ল্যান নেই যে আমি রাস্তা ক্রস হবো, আমি দেখতে পাচ্ছি আমার হাত ধরে কেউ টেনে নিচ্ছে, আমার পাটাও আমার সাথ দিচ্ছে না, মানে অটোমেটিকলি, মানে আমি একটা মেশিনের মতো চলছি। সিরিয়াসলি এরকম হয়েছিল? জানি না রাস্তা পার হচ্ছে, আমি বলছি এই মানে তার মানে ও আমাকে মারবে, আমি ভেবেই নিয়েছি আজ আমি মৃত, কারণ ও যেভাবে আমি বলছি এত চ্যালেঞ্জিং এই কথা বলেছি, জাস্ট আমি রাগের মাথায় বলে ফেলেছি, তো মানে মাথায় কাজ করেনি, কিছু করতে পারছি না, কারণ অচেনা একটা জায়গায় কে কার সাহায্য নেবো, কি বলবো, ঠিক আছে, এরকম জিনিসটা হচ্ছে না, ফার্স্ট স্টেশনে আমি বলে ফেলেছি একটা চ্যালেঞ্জিং ব্যাপার, আমি বলছি এইবার তার মানে ও আমায় মারবে, তার মানে ওই জন্য নিয়ে যাচ্ছে, তারপরে দেখি না, ওপারে আমি ঠিকঠাক জায়গায় রাস্তা দাঁড়ালাম, না কোনো হাত ধরা ফিল করতে পারলাম, না কাঁধ ধরা ফিল করতে পারলাম, গাড়ি ক্যাব আসলো, বললো কিধার জানা হয় এরকম বললো, তো আমি ক্যাবে উঠে যাই, পুরো প্রায় 1:30-1:45 আমি ডিউটি পৌঁছাই, আবার আমার মানে সিনিয়র চিৎকার চেঁচামেচি, আমি বললাম শরীর খারাপ ছিল লেট হয়েছে, তারপরে আবার আমি সবাইকে জানাই আমার রুমমেটকে এই এই জিনিস, আমি বলছি এই জিনিসগুলো মোটেই ঠিক হচ্ছে না, আমি কিন্তু তোদের মধ্যে আর নাও থাকতে পারি, আমি পরিষ্কার রেগে গিয়ে ওদের বলি, আমি জানি না কি করব, কোম্পানিতেও আমাকে জানাতে হবে, আমি আমার এই মানে টিম লিডারকে বললাম আমার এইচআর এর সাথে কথা আছে, যে আমাদের উপরে যে আমাদের হায়ারিং করে এনেছিল তার সাথে আমার কথা আছে, কারণ আমরা তো একটা নোটিস পিরিয়ড ছাড়া যেতে পারবো না, আমি বললাম কথা আছে, কথা বলতে হবে, কারণ আমি প্রচন্ড পরিমাণে ভয়ও পাচ্ছি আর রাগও হচ্ছে, যে আমি এইভাবে কি করব, কি সাহায্য নেবো, কি হবে, কিছু একটা হয়েই যাবে, কারণ আমি বুঝতে পারছি আমার সাথে হচ্ছে অনেক কিছু হয়েই যেতে পারে, তো আমি ডিসাইড করি তো ম্যাডামকে বলবো সবই, টিম লিডারকে বলি, তখন আমাদের টিমের মধ্যে ওই মুসলিম মেয়েটাকে সিমরান বলেছে, সিমরান দি, যে তোমরা যে রুমে থাকতে না, জানতে পেরেছি একটা মেয়ে এই রুমে থাকতো, মানে অনেকেই থাকতো, লাস্ট পর্যন্ত একটা মেয়ে ছিল, সেই দিদিটা এখনো জব করছো, নোটিস পিরিয়ড রয়েছে, ওর সাথে তুমি কন্টাক্ট করতে পারো, তো ওকে কোথায় পাওয়া যাবে, ওকেও ইন্টারন্যাশনালে পাওয়া যাবে, নাইট শিফটে পাওয়া যাবে, তো আমরা রীতিমতো ডিসাইড করি দিদিটার সাথেই জানতে পারবো যে কি হয়েছিল, কেন হচ্ছে, নাকি আমাদের সাথে বাইরে থেকে এসেছে আমার সাথে, না এরকম আমি ভাবলাম যে ঠিক আছে ওর সাথে কন্টাক্ট নাম্বার জোগাড় করে কন্টাক্ট করি,
তো ও ইগনোর করে যায়। যখনই ফার্স্টে ওই মুসলিম মেয়েটা বলতে শুরু করে যে সিমরানদীপ থেকে নাম্বার পেয়েছি, এরকম এরকম তুমি কি এই রুমে থাকতে, আমরাও এসেছি, একটু প্রবলেম হচ্ছে, কথা বলো। যেই প্রবলেম হচ্ছে শুনেছি বলে আমি ব্যস্ত আছি, ফোন পরে কথা বলবো, ও রেখে দেয় ফোন। পরের দিন ওর সাথে দেখা করতে যায় মুসলিম মেয়েটা। আমি যেহেতু ইন্টারন্যাশনালে আমার পাসের ভ্যালিড নেই, আমি যেতে পারবো না, কেউই না, ওই যেতে পারবে। ওই মেয়েটা যায়। সন্ধে সন্ধে আমরা যেহেতু নটার পর ছুটি হবে, তো আমরা ডিসাইড করি ওর ওর নাইট শিফট শুরু হবে, তার আগে আগে আমরা যাবো, ওই মেয়েটাকে পাঠাবো যে ইন্টারন্যাশনালে যেতে পারবে। ওই মেয়েটা যায়, ওই দিদিটার সাথে কোনো রকম কনভিন্স করে কাদো মাদো হয়ে বলে যে ওই দিদিটা মনে হচ্ছে হয় সাইকো প্রবলেম হয়েছে। প্রথমে আমরা বলি ডিরেক্ট বলবি না, এরম বল, যদি দেখবি কিছু না বলছে এরম বলবি, যাতে কথা বার করার জন্য যা করতে হয়। ও তখন মুসলিম মেয়ে, তো ও তখন মানে ওর বুদ্ধি ছিল, তো ও বলছে দাঁড়াও কথা বার করতে হবে অন্যভাবে। ও যে ভালোভাবে জিজ্ঞেস করলো, কোনো রিপ্লাই পেলো না। তখন বলছে হ্যাঁ আমাদের ওই ব্যাচের সমাধি, ওর জন্য আমরাও ডিউটি করতে পারবো না, সবাই বেরিয়ে যাবে বলছে, ওর মনে হয় মাথার প্রবলেম হয়েছে না কি জানি না, কি এইসব ভূত পেতের কাণ্ড বলছে, ওই জন্যই দিদি তোমার সাথে জিজ্ঞেস করতে এসে না, এরকম কি সত্যি আছে, নাহলে ও পাগল, ও কি করবে, এরকম একটা বলেছে ওকে। বললে ওই দিদিটা রেগে যায়, বলে হ্যাঁ কি হয়েছে, পাগল বলছিস? বলছে না এরকম এরকম বলছে, বলছে চলে যেতে চাইছে তো চলে যাক না, সেটাতেই তো ভালো, এরকম একটা রিপ্লাই দিয়েছে। বলছে, তখন বলছে কি হয়েছে ব্যাপারটা? বলছে তুমিও তো ছিলে দিদি ওই রুমে, কোনো সমস্যা ছিল নাকি, তুমিও তো ঠিকই আছো, ওর যত সব, ওদের সব পাগল। তো বলছে ওই দিদিটা, যে মেয়েটার নাম বললি, ও যা ফিল করছে, যা ইয়ে করছে না, একদম ঠিক, যত তাড়াতাড়ি পারে ওই রুমটা ছেড়ে দিতে বল। তখনই এবার চেপে ধরেছে, মানে ও মুখ ফসকে বলে ফেলেছে। বললে তখনই আমাদের এই মেয়েটা বলছে, এইবার বলছে তুমি বলো, তার মানে কেন, ওই দিদিটার কালকে কি হয়েছে জানো, আজকেও ও ও যখন তখন ওর কিছু হয়ে যাবে, বলো তুমি যদি কিছু জেনে থাকো। বলছে দেখ সবকিছুর একটা প্রোটোকল থাকে, কোম্পানি একই কোম্পানির, তো আমি চাই না আমার নাম আসুক বা কোনো সমস্যা হোক। তো ওই রুমটাতে আমিও যখন, আমরাও গেছিলাম সব মেয়েরা, সেম জিনিস আমার সাথেও হয়েছে কিছু কিছু। আমিও বলেছিলাম, কেউ বিশ্বাস করেনি, কোম্পানিকে জানিয়েছি, কোম্পানি বিশ্বাস করেনি। অবশ্য এগুলো সবাই তো বিশ্বাস করে না। তারপরে যখন বাকি মেয়েরা ছুটিতে বাড়ি যায়, সবার সবার আলাদা আলাদা, একজন বলছে ওদের গ্রুপে যে মেয়েটা ছিল ওই শান্তশীতি বলছে, একজনের চিকেন পক্স হয়েছিল বাড়ি চলে যায়, আর একজনের ছুটির টাইম এসে চলে যায়, আর একজন মানে ছেড়ে দিয়ে অন্য রুম শিফট করেছিল। তো ও নাকি 15-20 দিন ওই রুমটাতে একা ছিল। তখন বলছে যে ওই রুমটাতে আমি একা থাকি, আমিও নতুন নতুন এসেছিলাম, কোনো অপশন ছিল না। বলে তারপর আমার সাথে যা যা হয়েছে না, আমি বলতে পারবো না, বাট ওই যে মেয়েটা যা ফিল করছে, যা করছে 100%, তাড়াতাড়ি রুমটা ছেড়ে দাও না, চলে যাও, নাহলে তোমাদের, ওর সাথে যা হবে, মানে বাকিদের জানি না, বলছে ওর সাথে যা হবে না সেটা ভাবতেই পারবে না। আমাকে অনেক ঝাড়ফুঁক ও বললো, পুজো আচরা, লাস্টে আমার মা নিয়ে গিয়ে তান্ত্রিক তন্ত্র ইয়ে করে আমাকে ছাড়ানো, বেশি কিছু বলবো না এরকম বলে তারপরে চলে গেল। মানে কিছু কিছু বলে না, যেটুকু বলেছে পুরোটা মানে আমরা আবার গেস করে নিয়েছি, মানে আমরাও আর বেশি ওর পার্সোনালে জানতে চাইনি, ওই মেয়েটাও বলছে পার্সোনালে জানতে চাইনি যে সমাধি, কিন্তু যেটুকু বলেছে না, ও নিজের ইচ্ছায় বেশি ফোর্স করতে গেলেও বলছে না, যেটুকু বলেছে বুঝে গেছি কিছু সমস্যা আছে, এই রুমটাতে থাকবো না। ওইটা শোনার পর রাতে আমরা বাড়ি রুমেই ফিরিনি, আমরা সিমরানদিকে কন্ট্যাক্ট করে পাশের বিল্ডিং এর যে রুমটা, ওখানে চলে যাই, লিভিং রুম থাকি। আবার একটা গল্প আছে, ওই রুমটাতে যখন আমরা যাই, সিমরানদির রুমে 2-3 জন নাইট শিফটে চলে গেছে, তাই রুমটা কিছুটা খালি ছিল বলে আমরা গেছি 4 জন। এবার এন্ট্রি করি, ওই রুমটাতে না এত সুন্দর একটা এনার্জি, মানে কি বলবো, একটা মনে হচ্ছিল যেন এতদিন, মানে কি বলবো, একটা বাধা থেকে না কিছুটা ফিল, রিলিফ হলে যেরকম হয় না, সেরকম একটা ফিল হলো, যে একটু ঠিকঠাক লাগলো। আমি পাশের মেয়েটাকে বলছি কি, আমি যে দেখ এই রুমটাতে ঢুকে আমার একটু কিছু খারাপ মনে হলো না, কিন্তু ওই রুমটাতে ঢোকার পর থেকেই না আমার সমস্যা কেমন লাগছিল, আমি তোকে প্রথম দিন থেকেই বলেছি, তো এই রুমটাতে কোনো সমস্যা নেই। এবার ও বলছে কি করে বুঝলে, আমি বলছি না কেন জানি না আমার শরীরটা একটু মানে নিজে থেকেই ফিল হচ্ছে না ঠিকঠাক, মানে অন্যরকম ফিল হচ্ছে, সেটা বোঝা যায়, তো ওদের বলে বোঝাতে পারবো না। তো বলছে ঠিক আছে সমাধি, যেটা ভালো বোঝো। তা ওরা আবার ওদের যারা খাবার বানিয়েছিল একটা একটা করে, ওরা রুটি খায় পাঞ্জাবি রাত্রে, তো আমাদের একটু এক্সট্রা বানিয়েছিল, ওই খেলাম। তো ওরা যখন ডিনার করছে, ওদের রুমটা কিরম ছিল, আমাদের আবার ব্যালকনি ছিল না, ব্যালকনি ছিল ছোট,
ওই ঠাকুর দেবতার রুম যেটা ছিল আমাদের রুমে, তার থেকে সাইড দিয়ে গিয়ে একটু ছোট ব্যালকনি ছিল। এদের ব্যালকনিটা আবার লিভিং রুম, একটা দেওয়াল পুরো যেরকম হয় না, পুরো কাচের, ওটা ডোর, স্লাইডিং ডোর থাকে, সেটা ইয়ে করে মানে ব্যালকনি। তো ওদের রুমটা ওরম ছিল। তো আমি ওই ডোরটা ওপেন করে বাইরে যাই, বাইরে ফাঁকাই ছিল। তো আমি জানি না, আমি যাবো ঠিক করে, যে না ঠিক আছে একটু পরিবেশটা দেখি, ওই ভেবে ভালোই লাগছে যে গেছি, কি মনে হয়েছে গেছি, অত রাতে ব্যালকনিতে গেছি, ওই ডোরটা খুলে আমি দেখি সবাই এখানেই রয়েছে, লাইট ফাইট জ্বালা রয়েছে। আমি গিয়ে ওদের যে ব্যালকনির রেলিংটা হাফ, মানে আমার হাফ পর্যন্ত, ফুল রেলিং মানে যেটা হয় না ফুল আমাদের এখানে থাকে কভার দেওয়া, সেটা না, হাফ রেলিং। তো আমি না ওরকম রেলিংটা ধরে না নিচের দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছি, ওদের না একটু অস্বাভাবিক লেগেছে। মানে সমাধি কোথায়? সমাধি ওই ব্যালকনিতে, একটা মেয়ের ব্যালকনিতে। তখন ওই মুসলিম মেয়েটার চোখ গেছে, মানে যে এত কিছু বিশ্বাস করতো না, সে লাস্ট পর্যন্ত না আমাকে মানে নোটিসে রাখতো। ও দেখছে আমি না ওরকম ঝুঁকে রয়েছি নিচের দিকে অনেকক্ষণ ধরে কনস্ট্যান্ট, ও পেছনের থেকে দূর থেকে থালা হাতে নিয়ে ডাকছে, ও সমাধি, ও সমাধি, খাবে না? ওখানে কি করছো? ও দেখছে আমি ক্রমাগত মানে ঝুলছি, মানে ঝুঁকছি, হয় না দোল খাওয়া, ওইটা হচ্ছে। ও ভয় পেয়ে না থালা ফালা রেখে ও চলে গেছে, গিয়ে আমাকে হাত ধরে টেনেছে, বলছে এ কি হচ্ছে, পড়ে যাবে তো। আমার না তখন জাস্ট মানে আমি নিজেই অবাক হচ্ছে, আমি এখানে কি করছি। আর ব্যালকনি দেখলে সত্যি সত্যি, আমি ছাদে ফাদে গেলে ব্যালকনি বা ধাটের কাছে এরকম দেখলে না আমার খুব ভয় হয়, আমি নিজেই নিজের বাড়ির 3 তলায় যাই না। তো সেই ক্ষেত্রে আমি দেখছি রেলিং এরম দেখে আমি আবার ধারে চলে এসেছি, ওদের আবার 4th ফ্লোর ছিল, এত উঁচু দেখে, হাইট দেখে তো আমার ভয় লাগে। আমি কি করে এখানে আসলাম? মানে আমি ঠিকই ব্যালকনিতে গেছি দেখার জন্য, কিন্তু সেই পর্যন্ত আমার ঠিকঠাক মনে আছে, তারপরে আমার মনে নেই, কারণ আমার ইয়ে ছিল যে আমি একটু পরিবেশটা দেখবো, ফ্ল্যাট মানে ও হয় না একটা কিউরিসিটি, তো সেটা ভাবতেই গেছি। আমি তখন কাঁপছি, আবার যেই পেছন ফিরে যাবো, ওই মেয়ে, ওই মুসলিম মেয়েটা আমার সামনে এগিয়ে এগিয়ে গেলো, আসো এখানে রাত দুপুরে ওখানে কি করছে। ও বুঝতে পেরেছে কিছুটা, কিন্তু ও আর কি একটু সাহসী দেখিয়ে যেরকম হয়, ও যে এদিকে আসো, তুমি না কি করো রাত দুপুরে ব্যালকনিতে শীতের মধ্যে, এই বলতে বলতে ও সামনে যাচ্ছে। এবার আমি যে পেছন ফিরেছি, রেলিংটা আমার পেছনে, স্পষ্ট ঘাড়ের পাশ দিয়ে কিছু ফিল করলাম গেল। আবার আমার কান ফান গরম, আমার চোখ মুখ দেখে আবার ওরা বুঝতে পেরেছে কিছু হয়েছে। তখন ও বলছে ডোর ফোর বন্ধ কর, সিমরান বলছে ওই পর্দা ফর্দা দিয়ে দে। বলছে তুই একা একা কোথাও যাবি না, আমাকে বলছে। সবাই মেয়েরা বলছে তুই খেয়ে নি ঘুমা, এত কিছু কিছু দেখতে হবে না, সকালে ডিউটি আছে, ঘুমা। হ্যাঁ আমি বললাম খাবো না, শরীরটা ঠিকঠাক লাগছে না। ওরা বললো ঠিক আছে। তো একসাথে সবাই রুমে হাসি ঠাট্টা করছে, ঘুমাচ্ছে, আমার না কেমন ভালো লাগছে না। আমি আবার খুব মানে গল্প করার মানে একটা মেয়ে, কথাবার্তা বলা, ওরা কথা বলছে, আড্ডা মারছে, গান শুনছে, আমার জন্য ভালো লাগছে না। আমি বলছি সব বন্ধ কর না, আমাকে একটু একা থাকতে দেবো। যে একা তোকে থাকতে দেবো না, ইয়ার্কি মারছে, আমাকে হাসানোর চেষ্টা করছে, তোকে একা থাকতে দেবো না, তোমায় ছাড়বো না, সময় দিয়ে দাও। মানে ওরা একটু মানে আমাকে না ফ্রি করার চেষ্টা করছে। হ্যাঁ, এবার ওরকম গান ফান করছে, আসছে, মানে মানে একজন বলছে আমি মনে করো আজ তোমার বয়ফ্রেন্ড, আজ তোমাকে পটাচ্ছে, এইভাবে মানে ওরা আমাকে ফিল করাচ্ছে। কিন্তু আমি না বিরক্ত বোধ করছি, ওদের উপর চিৎকার করে দিয়েছি যে ঘুমাতে দে, ঘুমিয়ে পড়েছি। তো ওদের একটু খারাপ লাগে, মানে আমি নিজেই জানি না, আমার বিরক্তি লাগছিল, কিন্তু কারোর কথা কোনো সহ্য হচ্ছে না। এবার শুয়ে পড়ি, তারপরে সকাল হয়, বাকিদের ডিউটি আছে, ওরা আবার ফ্রেশ হতে, যেহেতু সকালবেলা ওই রুমেরও মেয়েরা এসে গেছে, অনেক মেয়ে মেয়ে হয়ে গেছে, সবাই তো একটা আনকমফোর্টেবল ফিল করতেই পারে, তাই আমরা আমাদের রুমে আসি। ওরা আবার ডিউটি বেরিয়ে যায়। তারপরে যেহেতু আমার মাথায়ও পেন ছিল এ ছিল, আমি ডিসাইড করি আমি না যাব না ডিউটি। এবার আমি যাব না, কোম্পানিতে সবকিছু বলি। তো আমাদের যে এইচআর আছে উনি আমাকে ডাকে হেড অফিসে, যে সবাই তোমরা আসো। তখন আমরা জানাই, তখন বলছে থেকে, সেই জন্য ওরা আমাদেরকে বেশি কিছু জিজ্ঞেস করেনি। তখন আমরা বলি ওরা বলছে পেপার সাইন করতে হবে এইভাবে, আমি যে থাকবো, কিন্তু আমাদের জন্য একটা ব্যবস্থা করুন, 1-2 দিন তো লাগবে, ফ্লাইট বুক করবো বা যেইভাবেই হোক যাবো, ওই রুমটাতে আমরা থাকবো না। তো ওরা নানা করার পরেও ওরা হ্যাঁ করে দেয়, কারণ ওরা আগে থেকেই জানতো, ওদের হাব ভাব দেখেই বোঝা গেছে। তো আমরা ডিসাইড করি সিমরান দির রুমেই থাকবো। এবার কিন্তু যেতে তো হবে আমাদের জামা কাপড় আনতে।
আমরা সন্ধে হয়ে গেছে আর ভয় পাচ্ছি, তো কোনো রকম ভাবে আমরা সেই রাতটা কাটিয়ে সকাল হয়, সব জিনিসপত্র গুছিয়ে সিমরানজির বাড়ি আসি। আমাদের ফ্লাইট সেই দিনই বুক ছিল, না তারপরের দিন ছিল, কিন্তু আমরা ডিসাইড করি রাতের মধ্যে বেরিয়ে যাব, সন্ধে হওয়ার আগে আমরা এয়ারপোর্টে গিয়ে থাকবো। তো তখন এইবার যখন আমরা মানে কি বলবো, রুমটাতে জামা কাপড় নিয়ে বা সবকিছু, আমি কোনো কিছু মানে খারাপ কিছু মনে করবি না, যে সব জিনিস আমাদের হয়েছে তাড়াতাড়ি করে গোছাবি, চলে আসবি, কিচ্ছু মনে করবি না, ভয় পাবো না, আমরা এই ভেবে তাড়াতাড়ি করে গোছাচ্ছি। এইবার বিশ্বাস করবে না, আমি একটা জিনিস পাচ্ছি না আমার, মানে টা মানে কি বলবো, হ্যাঁ আমি টি শার্টই বলি, আমি সেটা পাচ্ছি না। এইবার আমি সবার, ওদের ঘরেও খুঁজছি, সব জায়গায় খুঁজছি, আমি বলছি, এটা আমার মানে সাইজের কে নেবে? ওখানে বাকি দুজন মানে মোটা ছিল, আমার থেকে মোটা ছিল, আর একজন প্রচুর রোগা ছিল। আমি বলছি কে নেবে, আর কেউ নেওয়ার মধ্যে নেমেছি, ইয়ার্কি ঠার্কি মারছিস না তো? আমি পারছি না খুঁজে। তারপরে খোঁজার চেষ্টা করি করি, ওটা তো পেলামই না। আমি বলছি এ তো কেস, আমি আবার ভাবছি এটা না নিয়ে এটার কি হবে, এসব ভাবছি, অনেকক্ষণ বসে আছে। ও বলছে চলো সোমালি, যা পাচ্ছ না ছাড়ো তো। আমি বলছি না না না, পাচ্ছি না, আমি না নিয়ে যাব না। ও বলছে ওতে কিছু হবে না। আমি বলছি না, অনেক কিছুই হবে। আমি ভাবছি অনেক কিছু টিভিতে দেখি, আমি আমার জিনিস ফেলে যাবো না, আমি নিয়েই যাবো যা হবে। এবার ওই ভাবতে ভাবতে সেই আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেল, আমি খুঁজে পাচ্ছি না, যেতে পারছি না। আমি বলছি তোরাও সবকিছু খোঁজ, আমি আবার ডকুমেন্টস দেখছি ঠিক আছে কিনা, সবাই সবকিছু দেখছে ঠিক আছে, সবার সব জিনিস ঠিক আছে, আমি পাচ্ছি না ওই জিনিসটা। তারপরে ওরা ইয়ার্কি মারছে, তোমার ওই জিনিসটা পছন্দ হয়ে গেছে, নিয়ে নিয়েছে, আর দেবে না। আমি বলছি নিয়ে নিয়েছে বললে হবে, সে একটা আত্মা, ওটা নিয়ে কোথায় যাবে? জিনিসটা তো ভিজিবল, মানে ও নাই ইনভিজিবল, কিন্তু আমার টি শার্টটা তো ভিজিবল, সেটা কোথায় গেল? এবার আমি খোঁজ খোঁজ ভালো করে, এবার কেউ একই সেম জায়গায়, আমাদের রুমের কাভার্ডে সেম জায়গায় আমরা সবাই খুঁজেছি, কিচ্ছু নেই। তারপরে যখন লাস্টে রাগ করে আমি মানে কি বলবো, প্রচন্ড রেগে গেছি, রেগে গিয়ে ডোরটা আবার খুলেছি, আমি দেখি সেম জায়গায় পড়ে আছে। সবাই আমরা দেখে না মানে অবাক। আমি বলছি জিনিসটা 1 ঘন্টা ধরে সেম জায়গা থেকে সব জিনিস নিলাম, একটা কিচ্ছু নেই, একটা পেপার কাভার্ডে ছিল, সে পেপার ছাড়া অত বড় একটা মানে ব্লু কালারের জিনিস, যেটা আমরা কেউই দেখতে পাইনি, এটা একটা অস্বাভাবিক কিছু। মানে সবাই বলছে সমাধি নেও আর পালাও, এবার আমরাই পাওয়া যাবে না আমাদের। ওরা ইয়ার্কি মারতে মারতে আমরা তাড়াতাড়ি করে ট্রলি ফলি নিয়ে বেরিয়ে গেছি। যাই হোক, বেরিয়ে গিয়ে আমরা রাতটা কোনো রকম কাটাই। আমি বলছি না, সরি ভুল বললাম, রাত সন্ধ্যের মানে বিকেলটা পুরো কাটাই। আমরা ডিসাইড তো করেই নিয়েছিলাম যে থাকবো না। আমি যে এই রাতটা যদি থাকি কিছু একটা হয়ে যাবে, আমার নিজের ঠিকঠাক মনে হচ্ছিল না। তখন আমরা যখন রেডি হচ্ছি, আমি না কেমন আয়নায় মানে সাজিয়ে, অবশ্য আর একটা জিনিসও হারিয়ে গেছে, আমি পাই, সেটা মেকআপেরই জিনিস, বাট আমি রেখেছি ব্যাগে, ঢুকিয়েছি সব, এটা চুরি হয়নি কিছু। বাট আমি রুমে একাই ছিলাম, একাই অন্য রুমে সাজছিলাম। আমি ব্যাগেও ঢুকিয়েছি মনে আছে, তাও ওপেন সাইডে ঢুকিয়েছিলাম, কিন্তু সেটা পাওয়া যায়নি। যাই হোক, তো ভেবেছি হারিয়ে গেছে হয়তো। কিন্তু আমি একা একাই যেহেতু আয়নাই করছি না, আমি পাশে দেখছি ওই মুসলিম মেয়েটা আসছে, রেডি হচ্ছে, আবার ওইদিকে যাচ্ছে, ওই একটু ছটপটাই তো, এইদিকে একবার আয়না ফাঁকা পাচ্ছে তো এইদিকে করছে ওইদিকে করছে। তো একবার না আমি বিড়বিড় করে না বলে ফেলেছি, মানে আমার নিজেরই খেয়াল নেই কি করে বললাম। আমি বলছি জানিস তো ওর না, এরম করে বলছি, ওর না বেশি বয়স না, কষ্ট, অনেক দুঃখ পেয়ে ওর সাথে ভুল হয়েছে জানিস তো, ও মরে গেল, শেষ করে দিল নিজেকে, এরম বলছি জানো তো। ওকে ওকে। মানে পরে যেটা আমাকে ওরা বললো যে ওর না, এরম বলছে, ওর না বেশি বয়স তো না, বেশি বয়স তো ছিল না, 19-20 বছর ছিল। এইটা যখন বলেছি না, ও না শকড, ওই মুসলিম মেয়েটা, কারণ ও অনেক কিছু শুনেছিল আমার, আমি যেহেতু ভয় পাচ্ছি, ও বলেনি মানে বুদ্ধি খাটিয়ে। ও জাস্ট বাকিদেরকে ডেকে বলছে সিমরান দি ও কি বলছে জানো, বলছে কি, বলছে 19-20 বছর বয়স, এরম বলছে। বলছে ওই দিদিটাও বলেছিল, ওই তান্ত্রিক বলেছে ছেলেটার বয়স ওই 20-22 বছরের মধ্যে ছিল। এ কি করে জানলো? শুধু এ ভয় পায়নি, মানে ও যখন হয়েছে আমাকে তখন সিমরান দি না হাসতে হাসতে না, ওরা বুঝতে পেরেছে আমাকে যে ধাক্কা মারছে, কি রে আর কত সাজবি, মানে এরকম কিছু আমার মাথায় শুধু এটা আসলো, আর কত সাজবি, মানে এরকম মানে শুনতে পেয়েছি। আর আমার নিজেরই তো ঠিক নেই। আমি বললাম না না হয়ে গেছে, এই তো যাবো, কটা বাজে, এরম just তখন
আমাকে আমার দিকে সবাই না তাকিয়ে আছে। মুসলিম মেয়েটার সামনে দিয়ে অতটা ছিল প্রথম দিকে আমাদের সাথে একটু কথা কাটাকাটি। ও বলছে কি যে সোমালি তুমি ঠিক আছো? আমি বলছি কি বলছে, তুমি কি বললে জানো? বলছে কি যে তুমি কি করে জানলে ওর সাথে অন্যায় হয়েছে, মিথ্যে হয়েছে? কার কথা বলছিলে? আমি বলছি কার কথা বলবো? বলছে তুমি বললে 20-22 বছর, কার কথা বলছো? আমি বলছি কি বলছিস? আমি ভয় পেয়ে গেছি। বলছে এই, বলছে ভয় পা না, তুমি মুখ দিয়ে বার করেছো, তুমি জানলে কি করে? আমাকে এই কথাটা তো আমাকে বলেছে সন্তোষী দি, তুমি কি করে এক্সাক্ট জানলে? আমি বলছি তাড়াতাড়ি চল, আর হবে না। আমি বলছি দেখেছিস তো, এমনি এমনি বলিনি, আমি রাত্রিরে থাকবো না, কারণ আমার ফিল হচ্ছে না, সকালে ফ্লাইট, সকাল বন্ধ, আমি পারবো না, তোরা এখনই চল। তো 3টে মেয়ে ডিসাইড করেছিলাম আমরা একসাথে আসবো। আর ওই মুসলিম মেয়েটা, যেহেতু ওর বাবা জানি না কি কথা হয়েছে, বলেছিল রুম চেঞ্জ করো আর কিছুদিন অন্য জায়গায় থাকো, তারপরে দেখা যাবে। ওরা যাচ্ছে যাক, মানে একটু হয় না, অনেকের ফ্যামিলি রাজি হয় না, ও ভাবছে, ওর বাবা ভেবেছে আমরা হয়তো একটু বেশি করছি, ওর মেয়ের সাথে কিছু হয়নি, ওর মেয়ে থাকতে পারে। তো ওই মেয়েটা আমাদের সাথে আসে না, আমরা 3জনই বাঙালি মেয়ে, যেহেতু সবাই সবার বাড়িতে জানে, আমার বাবাও বলে আজ থাকতে হবে না, ওদেরও মারা বলে আগেই রিটার্ন আসো, লাইফ আগে, এসব দরকার নেই। তো আমরা আসি, মানে আমরা ক্যাব বুক করছি, ক্যান্সেল হচ্ছে, কেউ আসতে চাইছে না, এরকম হচ্ছে। তারপরে এদিকে আমার আমার শরীর খারাপ হচ্ছে, মনে হচ্ছে আমার বুকের মধ্যে না কেউ মানে বসে আছে চেপে। আমি তো কারোর হাতই ছাড়ছি না, মানে আমি বলছি আমাকে ধরে রাখ, বেঁধে রাখ, না হয় আমাকে লক্ষ্য রাখবি। মানে আমি এরকম আগে থেকে যখন আমার সেন্স না, আমি ভুলে রেখেছি, কারণ আমি না কি বলবো জানি না কেন মনে হচ্ছিল জানো তো, আমি তাড়াতাড়ি করে ওদেরকে এটা বলি যে আমাকে ধরে রাখবি, বেঁধে রাখবি, যাই হোক আমাকে খেয়ালে রাখবি, কারণ আমি নিজেই খেয়ালে নেই, আমি মনে মনে ভাবছি। তখন আমরা তাড়াহুড়ো করে, যে ক্যাবটা আসলো, আমরা বেশি টাকা দিয়ে ক্যাবওয়ালাকে রিকোয়েস্ট করে, হ্যাঁ, তাড়াতাড়ি করে লাগেজ ফাগেজ ঢুকে আমরা এয়ারপোর্টে যাই। গেলে যাই হোক, রাত্রে আমি সারা রাত ঘুমাইনি, ওরা একটু ঘুমিয়েছিল। সকাল হয়, ফ্লাইট ধরে আমরা মানে বাড়ি ফিরে বিশ্বাস করে না, ফার্স্ট কথা আমার মা বলেছিল তুই একটু আয়নায় তোর চেহারাটা দেখ, কি হাল করেছিস, অত সহজ বাইরে যাওয়া, বাইরে গিয়ে কাজ করতে গেছে এরকম। আর রেগে গিয়ে পড়েছে, মা ভেবেছে খাওয়া দাওয়া করিনি কিছু না এরকম। বিশ্বাস করবে না, এই কয়দিনে তো আমিও আয়না দেখেছি, গ্রুমিং করেছি। আমি যখন বাড়িতে আমার মানে ফেসটা দেখছি না, না না করে আমি কত বলবো, আমরা ওখানে 15 থেকে 20 দিন প্রায় ছিলাম। তো আমার মানে আমি পরে ওয়েট আমার মানে মাপি, আমার যেখানে মানে কি বলবো 52 কেজি ছিল না, সেটা আমার 43-4-এ পৌঁছে গেছে। 10 কেজি, প্রায় 9-9.5 কেজি আমার, মানে এই 15 দিনে আমি নিজেই জানি না কি করে কমলো, এটা অস্বাভাবিক। আমি যখন মাকে বলি মা এতটা আমার ওয়েট কমে গেল এই কদিনে, বাবা বলছে হুস, এই এত তাড়াতাড়ি 1 মাসের মধ্যে কি এত ওয়েট কমে? এবার ট্রেনিং বড় বড় ট্রেনাররা করতে পারছে না, ইয়ার্কি মেরে বলছে হয় না। আমি বলছি না, মা বলছে খাওয়া দাওয়া করিসনি, টেনশন করেছিস, চোখের তলায় কালি পড়ে গেছে, মানে টোটালি আমি নিজেকে চিনতে পারছি না, আমার অনেকটা ফেসের কাটিং পুরো চেঞ্জ, মানে চোখের নিচে কালি পড়েছে, শরীর উইক, মানে আমি নানা করে 1 সপ্তাহ বাড়ির থেকে বেরোইনি, মানে না আমি ঠিকঠাক উঠতে পেরেছি, কিরকম অস্বস্তি ফিল হচ্ছে, শরীর ব্যথা, গা ব্যথা, মনে হচ্ছে কেউ জোরে জোরে মানে কি বলবো হাত পা চাবিয়েছে, মানে এই অন্যরকম ফিল হচ্ছে যে কিছু একটা হয়ে গেছে শরীরের ওপর দিয়ে। যাই হোক তারপরে কোনো সমস্যা হয়নি। একদিন একটা ভয়ানক মানে 1 মাসের মাথায় আমি স্বপ্নে দেখি, সেই মানে যাকে নাকি আমি 20-21 বছর ওদের সামনে বলেছিলাম, আমার মনে নেই, তাকে আমি দেখি জানো। আচ্ছা। কারণ আমার না কোয়েশ্চেন হয়েছিল, আমি যখন একটু ঠিক হই না, আমি ভাবি সে কে ছিল, কি চাইতো, কেন মানে চেয়েছিল মেরে ফেলতে, এরকম একটা কোশ্চেন নিয়ে ঘুমাই। হ্যাঁ, ঠিক আমি না স্বপ্নে ঠিক দেখি যে রুমটাতে আমার ঠিকঠাক মনে হয়েছে আর যেটাতে ঠাকুর দেবতা ছিল, বিশ্বাস করো সেই আমাদের রুমটাতেই ও করেছে, সেইটা আমাকে মানে হ্যালুসিনেট করায়। ছেলেটা সত্যি দেখি রোগা, আমার থেকে হাইটে একটু বড় হবে, বেশি ওয়েটও না ছেলেটার, আর সে ওই বেডটাতেই বসেছে যেটাতে আমি ছিলাম।
মানে সেটাতে বসে বসে দেখছি আমি ওর অপোজিটে দাঁড়িয়ে আছি, ও আমাকে স্টোরি শোনাচ্ছে। মানে আমি যখন নর্মাল লাইফে আসি না, আমার অতটা স্টোরিটা মনে নেই, বাট সেটা শুনতে পাই যে ও বলেছে ওর সাথে অন্যায় হয়েছে, যেটা আমি কিনা সেই দিন সাজতে সাজতে 1 মাস আগে বলেছি ওদেরকে। সেইটা আমি স্বপ্নে দেখছি যে ও আমাকে বলছে কিছু একটা আমার সাথে, মানে ও হাসছে, কথা বলছে, বলছে, কাঁদছে। তারপরে আমরা যখন চলে আসি আমাদের রুমের ওই মানে জানলা দিয়ে তো ওই বাইরের রাস্তাটা দেখা যায়, ও রাস্তা দিয়ে আমাকে দেখছে। এই জিনিসটা আমি দেখি, দেখে আমি শকড হয়ে না ঘুম ভেঙে যায়। আমি কাউকে কিছু বলি না, আমি নিজের মধ্যেই রাখি। রেখে আমি যে এইসব মানে তো স্বাভাবিক আমার ভয় লেগে যায়। আমি যে জিনিসটা ওরা আমাকে বলেছিল যে আমি যা যা মুখে বলেছিলাম সেটা নাকি আমি 1 মাস পর বাড়িতে বসে দেখতে পাচ্ছি, তাও আবার কি যেরকম হয় না সিনেমা দেখে সেই রকম দেখতে পাচ্ছি, আমার সামনেও রয়েছে। অবশ্য অচেনা ব্যক্তি বলে মুখটা অতটা মনে নেই, বাট আমি ওর পুরোটাই দেখতে পেয়েছি। তারপরে আর কোনো সমস্যা কোনোদিন হয়নি। এভাবেই ঘটনা পুরো শেষ। মানে বড়সড় অনেক কৃপা যে আমাদের সাথে বড়সড় কিছু হয়নি। যাই হোক, বেরিয়ে আসতে পেরেছি, এটাই অনেক। এক্স্যাক্টলি। মানে তুমি এই যে ঘটনাটা বলছিলে এতক্ষণ আমি মন দিয়ে শুনছিলাম, মানে আমার না মনে হচ্ছিল যে আমি ফিল করতে পারছিলাম প্রত্যেকটা জায়গা। অ্যান্ড মানে খুবই প্যাথেটিক এক্সপিরিয়েন্স ছিল এটা। হুম। থ্যাংক ইউ সোমা অবশ্য ঘটনাটা শেয়ার করার জন্য। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন। সাবস্ক্রাইব টু কিউরিওফাইড। আমরা 2 লক্ষ সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি। আপনার যদি কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন বা কোনো তান্ত্রিক হেল্প লাগে আমার থেকে, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে